আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি জানাবা ক্লাসে যারা আছো সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। সবার একটু রেসপন্স চাই আমি। আচ্ছা, আর ক্লাস শুরুর আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলে নিব। ওকে, একটু দেখতে মনে হয় একটু প্রবলেম হবে। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। শুরু করার পর হয়তো সমস্যা নেই, আমরা ঠিক করে ফেলবো। যেগুলো নিচের দিকে দেখতে সমস্যা হবে আমরা ক্যামেরাটা দরকার পড়ে একটু উপরের দিকে উঠাই দিব। তো ক্লাসে যারা আছো তোমাদের জন্য আমি প্রথমে কিছু কথা বলে নিই। দেখো, পরীক্ষার আছে আর মাত্র মাত্র আজকে কয় তারিখ? আজকে তোমাদের 8 তারিখ। তার মানে তোমাদের হাতে মাঝখানে আছে 3 দিন, 9, 10, 11, এই 3টা দিন তোমাদের হাতে সময় আছে। আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি কি করবা তুমি? আজকের ক্লাসটা যদিও ম্যারাথন, যদিও ম্যারাথন লেখা, কিন্তু হয়তো দেখছো যে আমরা ক্লাসের ক্যাপশনে লিখে দিছি ম্যারাথন ও সাজেশন। অনেকটা সাজেশন বলতে পারো। সাজেশন কেন? সাজেশন এই কারণে যে আজকের ক্লাসে যেই কোশ্চেনগুলো আমরা রাখছি, আমরা তো ম্যারাথন ক্লাসটা নিব কোশ্চেন সলভ করার মাধ্যমে। অধ্যায়ভিত্তিক কিছু কোশ্চেন থাকবে ইম্পর্টেন্ট টাইপের, যেই টাইপগুলো থেকে তোমাদের সামনের যে ভর্তি পরীক্ষা, এই ভর্তি পরীক্ষায় সরাসরি কোশ্চেন কমন পড়তে পারে, অথবা সরাসরি না পড়লেও টাইপ ইনশাল্লাহ কমন পড়বে। তো এরকম কোশ্চেনগুলাই কিন্তু আমরা এখানে রাখছি, যার মাধ্যমে তোমাদের কোশ্চেন সলভ হয়ে যাবে। আবার পাশাপাশি শুধু কোশ্চেন সলভ হবে না, তোমার এই যে কনসেপ্টটা, সেই কোশ্চেন সলভ করার পিছনের কনসেপ্টটাও তোমার কিন্তু জানা হয়ে যাবে। তার মানে তোমার পরীক্ষার আগে একটা রিভিশন হয়ে গেল। তো এটা অনেকটা কিরকম যে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, সেই টপিকগুলো তোমাদের আজকে ক্লাসের মাধ্যমে কভার হয়ে যাবে। এরপরে তোমাদের কাজ বাকি যে 3 দিন আছে, এই 3 দিনে নতুন করে কোনো কিছু পড়ার দরকার নাই। তোমাদের কাজ যেগুলা বারবার এর আগে দেখছো, সব জায়গায় সব ভাইয়ারা বলছে যে এগুলো আসতে পারে, এই সব জিনিসপত্র ইম্পর্টেন্ট, বা আমাদের ম্যারাথন ক্লাস অনেকগুলো হয়ে গেছে। তো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ভাইয়ারা বলছে যে কি কি জিনিসপত্র ইম্পর্টেন্ট, কোন কোন জায়গা থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওই জিনিসগুলাই আগামী 3 দিন তোমরা পড়বা। পাশাপাশি প্রচুর এক্সাম দিতে হবে, ঠিক আছে? মানে এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। লাস্ট 3 দিন তোমার কাজ ধুমায় এক্সাম দেওয়া। এক্সাম দেওয়ার পাশাপাশি এই যে আমাদের ম্যারাথন যে ক্লাসগুলো এগুলো একটু দেখে ফেলা, যাতে তোমার তুমি ইম্পর্টেন্ট টপিকগুলা একটু আবার মাথায় ঢুকে থাকে, এবং পরীক্ষার হলে গিয়ে সরাসরি যেন এই টাইপের কোশ্চেন তোমার পরীক্ষা কমন পাও, ঠিক আছে? তো আমরা শুরু করে দিব। খুব বেশি সময় নেব না, আমরা ক্লাসটা শুরু করে দিব। ক্লাসে আমরা
আচ্ছা, মিটিং কি হলো ভাইয়া? মিটিং এর ফলাফল হচ্ছে যে পরীক্ষা আসলে পিছাবে না, কারণ সবকিছু একেবারে হচ্ছে ইয়া করে ফেলা হয়েছে। তো যেমন তোমাদের পুরো প্রস্তুতি, এক্সামের সব প্রস্তুতি হচ্ছে, সব প্রত্যেকটা কেন্দ্রে হচ্ছে নেওয়া শেষ। এখন ওই জায়গা থেকে পরীক্ষা পেছানো বা আগানো এই জিনিসটা আসলে খুবই টাফ, খুবই টাফ। অলরেডি কিন্তু একবার পরীক্ষার সময় তোমাদের সকাল থেকে হচ্ছে এই যে দুপুরে নিয়ে আসছে কিন্তু এই পরীক্ষার সময়টা। তো এইখানে একটা বিষয় আছে, তো এই কারণে পরীক্ষার যেই টাইমে হচ্ছিল ওই টাইমেই হবে। খুব সম্ভবত খুব শীঘ্রই একটা নোটিশও দিয়ে দিবে। তো তোমরা এই ব্যাপারে একটু সতর্ক থাকবা। ধরে রাখো যেদিন পরীক্ষা ওই দিনই, এবং ওই অনুযায়ী তোমরা হচ্ছে পড়াশোনা শুরু করো, ঠিক আছে? তো ফিজিক্স ক্লাসটা যেহেতু ফিজিক্সে অনেকেরই ঝামেলা থাকে, তো আমরা হচ্ছে অবশ্যই এমন কোশ্চেনগুলো দেখবো যেগুলা থেকে সরাসরি কোশ্চেন আসবে, ঠিক আছে? ওকে, আমাদের একটু গুরুত্ব নিয়ে দেখতে হবে। আর শুধুমাত্র ক্লাস করলাম আর শুয়ে শুয়ে ক্লাস করলাম এইভাবে কিন্তু ক্লাসটা করলে হবে না, তোমার হাতে খাতা কলম থাকতে হবে। আমি হচ্ছে কোশ্চেন অবশ্যই নিজে সলভ করে দেবো, পাশাপাশি তোমরা আমার পাশাপাশি আমার সাথে সাথে সলভ করার চেষ্টা করবা। যারা সলভ করতে পারবা খুবই ভালো, যারা পারবা না তারা জাস্ট আমি যেভাবে সলভ করি, সলভ করার ধরন বা সলভ করার হচ্ছে পদ্ধতিটা দেখে রাখবা। পরবর্তীতে তোমাদের হচ্ছে সামনে অ্যাডমিশন দেখবা যে তোমার ভর্তি পরীক্ষায় মেইনলি যখন এই কোশ্চেনগুলো আসবে, যখন রিপিট হবে, এই টাইপের কোশ্চেনগুলো তোমার পারতে কিন্তু ইজি হবে, ঠিক আছে? তো তোমাদের কোনো প্যারা হবে না। ওকে, আমরা হচ্ছে শুরু করে দেই নাকি? তো চলো আমরা শুরু করি। আমরা হচ্ছে আমি আবারও বলি তোমাদের থেকে, কিন্তু আমি রেসপন্স চাইবো। রেসপন্স না থাকলে কিন্তু ক্লাস নিয়ে মজা নাই, ঠিক আছে? এই জন্য, আর ওই যে আমি বলছি এটা সাজেশন ক্লাস কেন, এই ক্লাসে যেই যেই টপিক গুলো রাখতেছে, যেই টাইপের কোশ্চেন দেখতেছো, এগুলাই মোস্ট ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য, ঠিক আছে? এই জন্য এই টাইপ গুলা হচ্ছে তোমরা আবার দেখবা ক্লাসের পর বা যে কোনো সময়। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন তোমাদের, এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের, বলছে কোনো বস্তুর ভর যদি 100 কেজি হয়, 100 কেজি, আচ্ছা এ কাজ করতে, ওকে হ্যাঁ 100 কেজি এবং এখানে কি প্লাস মাইনাস, তার মানে হচ্ছে ত্রুটি, ত্রুটি কত পার্সেন্ট? 2%, এবং আয়তন হচ্ছে 10 মিটার কিউব, এবং হচ্ছে 3% হচ্ছে আয়তনের ত্রুটি। বলছে বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি কত হবে। তো শতকরা ত্রুটি টাইপের যখন প্রশ্ন পাবা, যেমন এখানে শতকরা ত্রুটি আছে, এখানেও শতকরা ত্রুটি আছে, তাই না? এখানেও শতকরা ত্রুটি আছে, পার্সেন্ট আছে। তো যখনই হচ্ছে তুমি শতকরা ত্রুটি পাবা, একটা জিনিস মাথায় রাখবা, শতকরা ত্রুটির নিয়মটাই হচ্ছে এরকম যে তুমি হচ্ছে যে কোনো রাশি, ধরো আমি এটা সলভ করি তাহলে বুঝতে পারবা। বলছে ঘনত্বের শতকরা ত্রুটি কত হবে। ঘনত্ব, ঘনত্ব কি? ঘনত্ব হচ্ছে রো, রো ইকুয়াল কি এম বাই ভি, তাই না? এম বাই ভি। যে কোনো প্রকার এই যে কি বলে ত্রুটির ম্যাথে তুমি হচ্ছে সুন্দর করে এটাকে এইভাবে রাখবা না, তুমি সুন্দর করে এম ইন্টু ভি ইনভার্স 1 এইভাবে লিখবা, ঠিক আছে? এইখানে ধরো ভি এম বাই ভি না থেকে ধরো কোনো কারণে ধরো ধরো এম বাই ভি স্কোয়ার আছে, ঠিক আছে? এই যে এসি যেটা কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি? এম বাই ভি স্কোয়ার নাকি? হ্যাঁ, তো এম বাই, আচ্ছা এখানে ভুল করছি, এম, আচ্ছা এম বি স্কোয়ার বাই আর, ঠিক আছে? তো যাই হোক, আমি যেটা বোঝাতে যাচ্ছি, তোমার কাজ হচ্ছে যে এই টাইপের ম্যাথের সুন্দর করে তোমার এই যে নিচে উপরে নিচে থাকলে তোমার কাজ হচ্ছে এইভাবে পাশাপাশি লিখে ফেলবা, ঠিক আছে? এটা নিচে আছে, নিচে না লিখে তুমি আর ইনভার্স 1 দিবা। এখানে যদি কোনো কারণে আর স্কোয়ার থাকতো তাহলে এটা কি হয়ে যেত? আর ইনভার্স 2 হয়ে যেত, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে এটা। তো প্রথমে তুমি যখন হচ্ছে এইভাবে এই যে পাশাপাশি লিখে ফেললা এম ইন্টু ভি ইনভার্স 1, তাই না? এখন দেখবা যে এটার পাওয়ার কত, এটার পাওয়ার কত? -1। মাইনাস টাইনাস থাকলে বাদ, মাইনাস থাকলে কি হবে, কি হয়ে যাবে? বাদ চলে যাবে, থাকবে কি শুধুমাত্র এই যে এই পাওয়ারটা তুমি রাখবা। তাহলে এম আছে, ভি এর উপরে পাওয়ার কত? 1। এই যে এইখানে যে পাওয়ারটা থাকবে এটা এসে এখানে গুণ হবে, এখানে এসে গুণ হবে। অর্থাৎ তোমার এখানে হবে কি তাহলে, তোমার হচ্ছে এই যে এটা হচ্ছে শতকরা ত্রুটি কাটটা, শতকরা ত্রুটি হচ্ছে এম এরটা, ভরের শতকরা ত্রুটি কত? 2%। এই যে 2% সুন্দর করে লিখে দিলা, ইনটু, সরি ইনটু না, এই যে যেখানে দেখবা হচ্ছে ইনটু আছে সেখানে দিয়ে দিবা প্লাস। মানে আমি জিনিসটা আবার একটু ক্লিয়ারলি দেখি, দেখো রো ইকুয়াল কি এম বাই ভি, এটাকে তুমি কি লিখলা? এম ইনটু ভি আকারে লিখলা, ইনভার্স 1 ছিল। এই যে ইনটু আস যেখানেই থাকবে সেটাকে লিখে দিবা কি ইনটু, মানেই হচ্ছে প্লাস। আর এটা কি? এটা হচ্ছে শতকরা ত্রুটি, ঠিক আছে? এবং ত্রুটির এইখানে যে শকটা ছিল এটা এসে গুণ করে দিবা এইখানে। তাহলে এম এর শতকরা ত্রুটি ছিল 2%, 2% প্লাস ভি, যেটা ভি আয়তনের শতকরা ত্রুটি কত ছিল? 3% ছিল না?
তাহলে 3% তোমার এখানে দিতে হবে। 3% কোথায়? 3% এইখানে দিলা, এবং 3%-এর আগে কি হবে? পাওয়ারটা হচ্ছে গুণ হবে। পাওয়ার এখানে কত ছিল? 1 ছিল, এই কারণে 1 দিয়ে গুণ দেওয়া না দেওয়া সেম কথা। তাহলে এখান থেকে কত আসতেছে আমার? 5%। সেম প্রশ্নটা আমি এখানে সলভ করব, তখন তুমি বুঝতে পারবা। অনেকে আশা করি অ্যান্সার দিয়ে ফেলছো। পরেরটা দেখো, বলছে একটি বস্তুর ভর এবং ত্রুটি পরিমাপের যথাক্রমে 2%, 3% ত্রুটি হলো ভর এবং দ্রুতি পরিমাপের সাহায্যে গতি পরিমাপ করলে ত্রুটি কত হবে? তো কি বলছে? গতিশক্তি। গতিশক্তি কি? ইকে ইকুয়াল কি? আমাদের সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই যে মনে রাখবা, এই যে সহগ টহগের কোনো কাজ নাই এখানে, সহগের কোনো কাজ নাই, সহগের কোনো কাজ নাই। আচ্ছা, হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে তুমি যদি ত্রুটি বের করতে চাও, শতকরা ত্রুটি, এখান থেকে কি আসবে বলতো? শুধুমাত্র এম আসবে। এম এর ত্রুটি ইন্টু এই যে ভি এর ত্রুটি, ভি এর ত্রুটি আছে কিন্তু পাওয়ার কত ছিল? 2, দুইটা এখানে গুণ হবে, আর এইখানে যে ইন্টু যেটা ছিল এটা কি হয়ে যাবে বলতো? এটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, তাহলে তুমি এখানে মান বসাও। এম এর ত্রুটি কত ছিল? ভরের ত্রুটি ছিল 2%, 2% প্লাস, এরপর হচ্ছে 2 ইন্টু ভি এর ত্রুটি, ভি হচ্ছে কত? দ্রুতি, দ্রুতির ত্রুটি হচ্ছে 3%, তাহলে 3%। তুমি এখান থেকে অ্যান্সার বের করো। 2% প্লাস 3 দুগুণে 6%, কত আসবে বলো তো? 8%। আচ্ছা, যেহেতু এইখানে 8% হবে, 8% রেজাল্ট হচ্ছে সি নাম্বারটা। বুঝতে পারছো কিভাবে ত্রুটির ম্যাথ করবা? ওকে, আশা করি বুঝতে পারছো। তোমাদের প্রথম অধ্যায় আবারও বলি, পরিমাপ ও ত্রুটির যে ওই প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায় থেকে তোমাদের ভৌত জগত পরিমাপ থেকে আসলে শুধুমাত্র ত্রুটির ম্যাথ আসতে পারে, অথবা অথবা তোমাদের হচ্ছে এই যে একক এবং মাত্রা, এই জিনিস একক মাত্রা রিলেটেড একটা প্রশ্ন তুমি পরীক্ষায় অবশ্যই পাবা। সো একক মাত্রা সবগুলা কিন্তু লিখে পড়ে যেতে হবে, ঠিক আছে? আর একক মাত্রার বাইরে আসলে বড়জোর তোমাদের এই ত্রুটি রিলেটেড কিছু আসতে পারে, এছাড়া কিছু আসবে না। তো আমাদের প্রথম অধ্যায়ে এর বাইরে পড়ার কিছু দরকার নেই, আমরা হচ্ছে পরের অধ্যায়ে চলে যাই। বলছে যে দুটি বলের লব্ধির মান হচ্ছে, এটা হচ্ছে ভেক্টর, শুরু হচ্ছে আমাদের। দুটি বলের লব্ধির মান হচ্ছে 40 নিউটন। বলছে বল দুটির মধ্যে ছোট বলটির মান হচ্ছে 30 নিউটন, ঠিক আছে? এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করবে, বড় বলটির মান কত? তো এই টাইপের ম্যাথ যখন সলভ করবা, তখন সুন্দর করে একটা জিনিস মাথায় মানে ঢুকায় রাখো। এই যে বলছে না, এটি লব্ধি বলের লম্ব বরাবর, এখানে লব্ধি বলের সাথে না হয়ে অন্য যে কোনো বলের সাথেই হইতে পারতো। তুমি জাস্ট দেখবা এখানে 3টা বল আছে কিনা, 3টা বল থাকলে, আর হচ্ছে যদি কোথাও লম্ব বরাবর বা লম্ব আকারে থাকে, এরকম লম্ব শব্দটা থাকলে তুমি সুন্দর করে একটা ত্রিভুজ এঁকে ফেলবা। ত্রিভুজটা কি? ত্রিভুজটা হচ্ছে আমাদের এই সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবা, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ কেন আঁকবা আমি দেখাচ্ছি। ওকে, তো আমরা হচ্ছে এখানে কি করলাম? একটা সমকোণী ত্রিভুজ, সরি, এই যে সমকোণী ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, এখানে দেখি আবার আমি যে শর্তটা দিছি, শর্ত ফিল আপ করছে কিনা। বলছে দুটি বলের লব্ধির মান, লব্ধি একটা বল, 1 নাম্বার বল গেল। এরপর বলছে দুইটি বলের ছোট বলটির মান, এই যে ছোট বল আছে একটা, 2 নাম্বার বল, এবং বড় বল। আচ্ছা, এই যে বড় বলটা চাইছে, বড় বল, তাহলে কি এটা কি 3 নাম্বার বল না? তাহলে আমাদের 3টা বল আছে এবং একটা হচ্ছে লম্ব বরাবর। এই কারণে আমাদের শর্ত কি, আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো। এখন দেখবো কোনটা কার সাথে কি আকারে আছে, ঠিক আছে? কোনটা কার সাথে কি আকারে আছে। বলছে যে এখানে লব্ধির মান হচ্ছে 40, লব্ধির মান কোনটা, লব্ধি কোনটা এখানে কিন্তু আমি বুঝতেছি না। আচ্ছা, এখন বের করি। বলছে লব্ধির মান 40, বলছে বল দুটির মধ্যে ছোট বলটির মান হচ্ছে 30। এটা অথবা এটাকে আমি 30 ধরে নিলাম, যেহেতু ছোট বল, ঠিক আছে? এটা 30, এটা যদি 30 হয়, বলছে এবং এটি লব্ধি বলের সাথে লম্ব বরাবর ক্রিয়া করে, তাহলে লব্ধি কোনটা হবে বলতো? লব্ধি কি এর সাথে লম্ব বরাবর কি আছে? লব্ধি এটা, তাহলে লব্ধি হবে এটা 40, তাই না? আচ্ছা, এরপরে বলছে কি তাহলে বড় বলটির মান কত? তুমি ধরেই নিতে পারো এটা আর এটা দেওয়া আছে, তার মানে আলটিমেটলি চাইছে কোনটা? এই 3 নাম্বারটা চাইছে। 3 নাম্বারটা হচ্ছে কত হবে? এখানে 50 হবে। বুঝতে পারছো? এই টাইপের ম্যাথ এখানে হচ্ছে চেঞ্জ করে অন্যভাবে ম্যাথটা দিতে পারতো। এখানে বলতে পারতো যে দুইটা বল আছে, দুইটা বলের মধ্যে দুইটা বল একে অপরের হচ্ছে লম্ব আকারে আছে, দুইটা বলের মান দেওয়া আছে, বলছে লব্ধি কত। অথবা তোমাকে বলতে পারে যে বড় বল ছোট বলের সাথে লম্ব আকারে আছে, ছোট বলের মান এত, লব্ধির মান এত, বড় বলের মান কত। তো এইভাবে তোমার যে কোনো ম্যাথের ক্ষেত্রে তোমার কাজ কি, যখন দেখবা লম্ব আকার আছে কিনা এবং 3টা বল আছে কিনা, থাকলেই সমকোণী ত্রিভুজ, এরপরে দেখবা কে কার সাথে লম্ব, বাকিটা বের করে ফেলবা।
ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, এটা হয়ে গেলে আমরা হচ্ছে এর পরেরটাতে যাই। বলছে দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। কি বলছে? দুটি সমমানের ভেক্টর, তাহলে ভেক্টর দুইটা, একটা পি আর একটা আছে কি কিউ, এই দুইটা কি হচ্ছে সমান। আচ্ছা, এরপর বলছি এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, মানে লব্ধি যে আর, লব্ধি আর একটা কার সমান বলতো? যে কোনো একটার সমান। যেহেতু এরা দুইজনেই সমান, তার মানে একটার সমান হওয়া মানে হচ্ছে আরেকটারও সমান। তার মানে এই যে পি কিউ আর, আর হচ্ছে লব্ধি, এবং এই দুইটা ভেক্টর সবাই কি আলটিমেটলি একে অপরের সমান না? একে অপরের সমান। মনে রাখবা বলছে ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ কত? কিসের? বলছে ভেক্টর দুইটির। তাহলে এখানে এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? শর্ত হচ্ছে এই টাইপের তিনটা ভেক্টর, মানে লব্ধি এবং ভেক্টর দুইটা, তিনটায় যদি পরস্পরের সমান হয়, তাহলে এই যে ভেক্টর দ্বয়, যে দুইটা ভেক্টর থাকবে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তাহলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এখানে বলতে পারতো যে ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ না বলে বলতে পারতো লব্ধির মধ্যবর্তী কোণ কত, লব্ধি এবং অন্য একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি চেঞ্জ হয়ে যেত না? আমাদের এখানে কি বলছে যে এখানে বিষয়টা হচ্ছে এরকম, যে তোমার একটা ভেক্টর এইখানে আর একটা ভেক্টর এইখানে, ঠিক আছে? এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। বলতেছে যে এটা যদি আর হয় তাহলে এই কোণটা কত, ঠিক আছে? তো এই কোণটা হয় 120 ডিগ্রি। আচ্ছা, আবার যদি বলে লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণ কত, তাহলে লব্ধির সাথে কোণ হচ্ছে হয় এটা না হলে এটা। তাহলে তখন এই কোণটা কি হয়ে যাবে? এটার অর্ধেক হবে না? তো 120 এর অর্ধেক কত? 60 ডিগ্রি। তো ওই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হইতো কত? 60। মাথায় রাখো, ঠিক আছে? এখন পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে জানাইতে পারো, আর সমস্যা না থাকলে তো সেরা। বলো, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা না থাকলে আমরা হচ্ছে পরের কোশ্চেনে চলে যাব। আচ্ছা, আশা করি সমস্যা নাই। মাথায় রাখো, আমি প্রত্যেকটা টাইপ, যেই টাইপগুলো প্রশ্ন সলভ করতেছি, প্রত্যেকটা টাইপ তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখান থেকেই দেখবা যে এই টাইপেরই একটা ম্যাথ জাস্ট মান চেঞ্জ করে তোমার পরীক্ষা হলে দিয়ে দিছে, ঠিক আছে? বি কেয়ারফুল। ওকে, কারো কোনো সমস্যা নাই? যদি সমস্যা না থাকে আমরা হচ্ছে পরের কোশ্চেনে। বলছে 20 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমাণ বল ক্রিয়া করলে, তার মানে বলের মানটা চাইছে, এফ ইকুয়াল হোয়াট। বলছে যে তার বেগ 10 সেকেন্ডে এত হতে বৃদ্ধি পেয়ে এত হবে, ঠিক আছে? কি বলছে তোমার হচ্ছে এখানে কি 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 বৃদ্ধি পাচ্ছে বলতো? এখানে বেগ, এটা বেগ ছিল এবং এটা বেগ হইছে, ঠিক আছে? তাহলে তোমার বলছে কি কি পরিমাণ বল প্রয়োগ করলে। এফ এর সূত্র কি বলতো? এফ ইকুয়াল কি? এফ ইকুয়াল হচ্ছে এম এ। এম এ এর আরেকটা সূত্র আছে, এম ইন্টু এ, মানেই হচ্ছে ভি2 মাইনাস ভি1 ভাগ হচ্ছে টি, তাই না? বা বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। অথবা ভি2 মাইনাস ভি1 না দিয়ে তুমি হচ্ছে সরাসরি এই যে ডেল ভি বাই টি, তুমি এটাও কিন্তু লিখতে পারো, তাই না? তো আমাদের এখানে লাগবে কি? আমাদের হচ্ছে এই যে বেগের পরিবর্তনটা লাগবে। তাহলে বেগের পরিবর্তনটা কত আমরা সেটা বের করি। তো বেগের পরিবর্তন কত? এখানে বৃদ্ধি পেয়ে এটা হয়েছে, এটা থেকে এটা বাদ দিতে হবে। তো এইটাই থেকে 4i বাদ দিলে 4i প্লাস 3j থেকে মাইনাস 5i বাদ দিলে, বাদ দেওয়া মানে হচ্ছে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 3 আর 5 8j ক্যাপ। আচ্ছা, মাইনাস 5k মাইনাস প্লাসে সরি, আচ্ছা মাইনাস 5k মাইনাস মাইনাসে প্লাস 3k, তার মানে হচ্ছে মাইনাস 2k ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের ms ইনভার্স 1। এটা হচ্ছে কি? আমাদের বেগের পরিবর্তন। এটাকে কি দিয়ে ভাগ করতে হবে? সময় দিয়ে। সময় কত ছিল? 10 সেকেন্ড। এই যে 10 দিয়ে ভাগ করলাম। এবং এখানে আমাদের কি দরকার ছিল? আরেকটা এম দরকার ছিল। এই যে এম, এম এর মান কত? 20 কেজি। এই যে 20, 10 20 এর মধ্যে কতবার যায়? দুইবার, সরি দুইবার যায়। এই 2 দিয়ে টোটালটা গুণ করো, গুণ করলে কত হয়? 2 দিয়ে গুণ করলে হয়ে যায় হচ্ছে 8i প্লাস 16j মাইনাস 4k। এবং এই ভেক্টরের এখন হচ্ছে আমরা মান নির্ণয় করব। মান নির্ণয় করো, কত আসবে? রুট ওভার 64 প্লাস 16 কত হয়? 14 196, 16 216 না? 216 কি? আর 4 4 হচ্ছে 16, এরকমই কি আসে? 16 32 64,
232 আর হচ্ছে 64, তার মানে হচ্ছে 6 আর হচ্ছে 3 6 9। 296 আসে কি এখানে, নাকি আমি কোথাও ভুল করলাম? না, আচ্ছা এখানে এইখানে এই যে ঝামেলাটা হয়েছে কোথায় দেখো, এই যে ঝামেলাটা কোথায় হয়েছে দেখো। আমাদের এখানে কি বলতো, আমি কি এখানে 2 দিয়ে গুণ করলে অ্যান্সার আসবে বলতো? এই 2 কি আমাদের ভেক্টর রাশি? তাহলে 2 দিয়ে কি গুণ করা যাবে? আগেই আমরা গুণ করব না। আমাদের কি করতে হবে, এখানে f ইকুয়াল, যেহেতু আমরা হচ্ছে m ইন্টু a, আমি সরাসরি বের করতেছি, তুমি সরাসরি গুণ করে বের করতে পারবা, প্যারা হবে না আশা করি। এরপরে আলটিমেটলি তোমার হচ্ছে, তুমি হচ্ছে ভেক্টরের মান বের করতেছো, তার মানে হচ্ছে তুমি প্রথমে যদি মান বের করে নাও, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা ছিল হচ্ছে বেগের পরিবর্তন, সেটাকে তুমি সময় দিয়ে ভাগ করলে তুমি এখান থেকে মান বের করে তারপরে গুণ করতে পারো। ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে? 16 16। ও আচ্ছা, সরি, 256 হবে, তাই তো বলি। ওকে 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 256। বুঝতে পারছি, 256 হবে, এই জন্যই তো বলি। তাহলে হচ্ছে আমাদের 256 ছিল, আর হচ্ছে 64 ছিল না, 64। যোগ করলে কত হয়? 10 6 7 7 5 12 2 1 320 হয়, তাই না? 320 হয়। তো রুট ওভার 320, রুট ওভার 320 মানে হচ্ছে এই 32কে তুমি হচ্ছে এখানে কি করতে পারো? আচ্ছা দাঁড়াও, একটু আসতেছি। আমরা স্লাইডটা দিয়ে দিব, অবশ্যই তোমাদের স্লাইড পাবা, আজকের ক্লাসের স্লাইড ইনশাআল্লাহ পেয়ে যাবা, সমস্যা নাই। তোমাদের টেলিগ্রামে এই স্লাইডগুলো আমরা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা হিসাবটা করে নাও, দেখো 320 আছে, তার মানে হচ্ছে এখানে 4 এটা 32, 80 রুট ওভার, অথবা এটা কি করা যায়, 20 দিয়ে 25, 32 দিয়ে যায় হচ্ছে 2 বার 10 বার। আচ্ছা তোমরা একটু মানে হিসাবটা করে নিও, মানে আমার হচ্ছে ক্লাসের সময় নষ্ট হচ্ছে অনেক বেশি, আর মানে ক্যালকুলেশনে মাথা কামাইলে এদিকে হচ্ছে বাকিগুলো তোমাদের সলভ করাইতে সময় লাগবে অনেক বেশি, ঠিক আছে? আমরা হচ্ছে বাকিগুলো সলভ করি, আশা করি এটার অ্যান্সার তোমরা বুঝতে পারছো, অ্যান্সারটা কিভাবে আমরা বের করবো, ঠিক আছে? ওকে, বলছে যে দুটি ভেক্টরের স্কেলার গুণফল হচ্ছে 15 এবং এদের ভেক্টর গুণফল হচ্ছে 5√3। মনে রাখবা, যখনই হচ্ছে তোমাদের এইরকম স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল দেওয়া থাকবে, সুন্দর করে তোমাদের হিসাব হচ্ছে এই যে এখান থেকে বলছে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ মানেই হচ্ছে সুন্দর করে এই যে tan থিটা ইকুয়াল লিখবা হচ্ছে, tan থিটা ইকুয়াল কি লিখবা, tan থিটা মানে কি, উপরে সাইন নিচে cos, সাইন মানেই হচ্ছে এই যে 5√3, 5√3 ভাগ হচ্ছে 15। এটা আমি কি করলাম বলতো, কি করলাম? এই যে tan থিটা, tan থিটা মানে কি, উপরে sin থিটা বাই cos থিটা। তো sin থিটা কিসের মধ্যে থাকে বলতো? ভেক্টর গুণফলের মধ্যে থাকে না, মানে হচ্ছে ক্রস গুণে হচ্ছে কি থাকে, ক্রস ক্রস প্রোডাক্টে থাকে হচ্ছে আমাদের এই যে সাইন থিটা থাকে, আর ডট প্রোডাক্টে থাকে কি আমাদের কস থিটা। তাহলে উপরে সাইন থিটা যেহেতু, এই কারণে হচ্ছে আমরা ক্রস গুণনের মানটা উপরে দিব, এখানে উপরে ক্রস গুণনের মান, নিচে হচ্ছে ডট প্রোডাক্টের মান। 5 15 মধ্যে যায় কয়বার? 3 বার। এই 3, এই √3, এই 3 এর মধ্যে যায় √3 বার, তার মানে হচ্ছে 1/√3। তাহলে থিটার মান কত হবে? tan ইনভার্স 1/√3, মান কত? 30 ডিগ্রি। 30 কোথায়? ডি নাম্বার। আশা করি বুঝতে পারছো অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা হচ্ছে এরপরেরটাতে যাই, এরপরের কোশ্চেন। আচ্ছা, খুবই সুন্দর একটা ম্যাথ। বলছে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড বেগে উলম্বভাবে বা লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে কত কোণে ছাতা ধরতে হবে? এই যে ছাতা ধরার ম্যাথ যেখানেই থাকবে, মনে রাখবা ছাতা ধরার ম্যাথ থিটা ইকুয়াল, সুন্দর করে এই যে tan ইনভার্স তুমি দিলা, দেওয়ার পর এখানে হচ্ছে দুইটা জিনিস হবে, তুমি জাস্ট দেখবা যে ছাতাটা কিভাবে ধরতে বলছে, সেই অনুযায়ী আমাদের সূত্র বসাতে হবে, ঠিক আছে? এই tan থিটার সূত্রটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স বৃষ্টির বেগ, উপরে হচ্ছে মানুষের বেগ, ঠিক আছে? আর আরেকটা হয় হচ্ছে এই যে tan ইনভার্স, নিচে হচ্ছে মানুষের বেগ,
আর উপরে হয় হচ্ছে বৃষ্টির বেগ। এখন বলতে পারো যে ভাই আপনি তো কনফিউজড করে দিলেন, কোনটা কখন দিব? আচ্ছা, কোনটা কখন দিবা এটার জন্য আমি এই দুইটা সূত্র লিখলাম। দুইটা সূত্রই কারেক্ট, কিন্তু দুইটার অ্যাঙ্গেল আসে দুই ভাবে, ঠিক আছে? এই যে এটা প্রথম যে সূত্রটা লিখলাম, মাথায় রেখো, প্রথম যে সূত্রটা আমি এখানে লিখছি, এই সূত্রটা কখন খাটবে? যখন বলবে উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে কত কোণ, অথবা অথবা এরকমও বলতে পারে যে নরমালি, যে কত কোণে, নরমালি কত কোণে। তো নরমালি যদি কত কোণে বলে অথবা উলম্বের সাথে কোণ বলে, তখন অ্যান্সার হবে এই সূত্র দিয়ে। আর যখন বলবে যে আনুভূমিকের সাথে কত কোণে চাঁদা ধরতে হবে, এটা কি? আনুভূমিকের সাথে, আনুভূমিকের সাথে কোণ, ঠিক আছে? আনুভূমিকের সাথে কোণ হইলে আমাদের এই সূত্র। মাথায় বুঝতে পারছো? তো তাহলে আমি এখানে বলো, এখানে কোনটা বলছে? বলছে যে তাকে কত কোণে ছাতা ধরতে হবে। এখানে কিছু বলে দিছে যে আনুভূমিক নাকি উলম্ব, কিছুই বলে নাই। তো যখন কিছুই বলবে না তখন আমাদের কি হয় বলতো? এই যে কত কোণে, তাহলে এটা হবে হচ্ছে এই যে নিচে হচ্ছে বৃষ্টিরটা। তাহলে আমরা কি করব? বৃষ্টির বেগটা নিচে দিয়ে দিব। বৃষ্টির বেগ কত ছিল? এই যে আচ্ছা, এই যে 6, এটা ছিল বৃষ্টির বেগ। তাহলে সূত্র কি? tan ইনভার্স উপরে কত? উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 6। এটার অ্যান্সার বের কইরো, রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, সূত্রটা বুঝতে পারছো সবাই? ওকে, সবাই পারতেছো? 7-এর বি নাম্বার, হ্যাঁ বি নাম্বারটাই হওয়ার কথা। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরের কোশ্চেনে যাই আমরা। বলছে 1 মিটার পার সেকেন্ড বেগে চলমান 20 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় দণ্ডায়মান 5 কেজি ভরের। আচ্ছা, আমরা কিন্তু পরের অধ্যায়ে চলে এসেছি, ঠিক আছে? আমাদের এখান পর্যন্ত ভেক্টরের ম্যাথ শেষ। এখান থেকে আমাদের কি শুরু হইলো? নিউটনীয় বলবিদ্যা শুরু হয়ে গেছে। বলছে অপর বস্তুকে ধাক্কা দেয়, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুটি এত বেগে চলতে শুরু করলে তাহলে প্রথম বস্তুটির ভরবেগ কত কেজি মিটার পার সেকেন্ড পরিবর্তন ঘটলো। তাহলে আমাকে এইখানে কি বলছে যে, আচ্ছা হ্যাঁ, এখানে আমাদের দুইটা বস্তু, একটা হচ্ছে কি 20 কেজি, আর একটা কত কেজি? 5 কেজি। 5 কেজি। তাহলে কি করছে? একটা আরেকটারে হিট করছে। কোনটা? 1 মিটার পার সেকেন্ড বেগে ছিল, এ গিয়ে কারে হিট করলো? এরে। বলছে স্থির বস্তু স্থির অবস্থায় ছিল, একে হিট করলো। ঠিক আছে, এর কত ছিল? 1 মিটার পার সেকেন্ড। আর এর বেগ কত ছিল? 0। আদি বেগ কত ছিল? বলছে স্থির অবস্থায়, তার মানে এর আবার আদি বেগ ছিল 0। বলছে ভরের অপর বস্তুকে ধাক্কা দেয় সংঘর্ষের পর। তার মধ্যে সূত্রটা কি হবে বলতো? সূত্র হচ্ছে এই যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল কি হবে বলতো? m1 v1 প্লাস m2 v2, এই সূত্র। এখন এই সূত্রের মধ্যে আমরা সরাসরি ম্যাথ অ্যান্সার বসাই, সরি মানগুলা বসাই। বলছে m1 u1, এই বড়টাকে m1 ধরতেছি, তাহলে 20 ইন্টু u1 কত? 1 প্লাস দেখো m2 হচ্ছে 5, u2 এর আদি বেগ কত ছিল? 0 ছিল, তার মানে এটা এই টোটাল কত? 0 হয়ে যাবে, ইকুয়াল। এরপরে m1 v1, প্রথমটার m1 v1 কি? m1 v1টা কি বলো? এই যে m1টা হচ্ছে 20 ইন্টু v1টা আমি হচ্ছে জানি না, ঠিক আছে? v1টা যেহেতু জানি না, প্লাস m2 v2, এই যে দ্বিতীয় বস্তুটা কত বেগে চলা শুরু করছিল বলো তো? দ্বিতীয় বস্তু চলা শুরু করছিল হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এর সাথে কি হবে? m2 কত? 5 ইন্টু 0.4, ঠিক আছে? এখন এখান থেকে আমরা হচ্ছে যদি v1টা সুন্দর করে বের করে আনি, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তো v1টা কত হবে বলতো? এখানে হচ্ছে 20, আর এখানে এসে 20 ইন্টু আচ্ছা 4 5 20, তার মানে হচ্ছে 2 এই পাশ থেকে মাইনাস করলে থাকে 18। 18কে আমার কি দিয়ে ভাগ করতে হবে বলতো? 20 দিয়ে। তো 18কে যদি আমি সুন্দর করে 20 দিয়ে ভাগ করি, ইকুয়াল কি আসতেছে? এখান থেকে v1 পাচ্ছি। তো v1 ইকুয়াল কত আসে বলতো? 10 দিয়ে ভাগ করলে, সরি 2 দিয়ে ভাগ করলে এটা হয় 9, এটা হয় 10, তার মানে কত? 0.9 হয় হচ্ছে, দেখো। তো আমি এই যে v2 যেটা পাইলাম, সরি v1 পাইলাম হচ্ছে 0.9 মিটার পার সেকেন্ড। আগে কত ছিল? 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ভর বেগের পরিবর্তন কত? তাহলে ভর ইন্টু এই যে ভর হচ্ছে কত? 20 কেজি। কাজ করে না কেন? ওকে, ভর হচ্ছে 20 কেজি ইন্টু
বেগের পরিবর্তন কত হয়েছে বলতো 0.1, তার মানে 2 কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন। বুঝতে পারছো? বলছে ভরবেগের পরিবর্তন কত। এই ম্যাথটা এই যে এই ভরবেগের পরিবর্তন না বলে যদি সরাসরি বেগ বের করতে বলতো তাহলে কিন্তু ম্যাথটা ছোট হইতো। যেহেতু বলছে ভরবেগ, তাহলে তোমার প্রথমে বেগ বের করতে হবে, এরপরে ওই বেগ ইউজ করে তোমার এখান থেকে ভরবেগের পরিবর্তন কত সেটা বের করতে হবে। সো একটু বড় হয়ে যাবে ম্যাথ, কিন্তু সহজ। ঠিক আছে, এটা খুব সম্ভবত তোমার 22-23-এর ম্যাথ, তাই না? হ্যাঁ, 22-23-এর ম্যাথ। তো 22-23-এ একটু বড় টাইপের ম্যাথ দিছিল, কিন্তু আলটিমেটলি ম্যাথগুলো কিন্তু কঠিন ছিল না। ঠিক আছে, এই জন্য মাথায় রাখতে হবে যে যদি কোনো কারণে ম্যাথ বড়ও দিয়ে দেয়, তোমাদের ম্যাথগুলো কিন্তু ইজি হবে। ঠিক আছে, কখনোই কঠিন টাইপের কঠিন কনসেপ্ট, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট তোমাদের ইউজ করবে না। ঠিক আছে, আচ্ছা, ওকে। এরপরটাতে দেখো, বলছে π/5 নিউটন মিটার মানের একটি টর্ক 30 আরপিএম বেগে ঘূর্ণায়মান একটি চাকাকে 10 সেকেন্ডে থামিয়ে দেয়। চাকার জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক কি বলতো? জড়তার ভ্রামক কত বলছে? আচ্ছা, জড়তার ভ্রামক কত? আই ইকুয়াল হোয়াট, এটা আমাদের চাইছে, তাই না? আই ইকুয়াল হোয়াট। আচ্ছা, তো তোমরা জানো হয়তো যে আমাদের এই যে টর্কের বেশ কয়েকটা সূত্র আছে, তাই না? তার মধ্যে একটা হচ্ছে এই যে যেমন এফ ইকুয়াল, যেহেতু আমরা এম এ লিখতে পারি, এখানে টর্ককেও আমরা হচ্ছে আই আলফা লিখতে পারি। ঠিক আছে, আই আলফা, এটা হচ্ছে জড়তার ভ্রামক, এটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ। ঠিক আছে, কৌণিক ত্বরণ। তো আমরা হচ্ছে এই যে টাউ ইকুয়াল আই আলফা, এই ম্যাথটা দিয়ে, এটা দিয়ে আমরা হচ্ছে ম্যাথটা করব। ঠিক আছে, তো বলছে যে টর্কের মান কত? π/5, এই যে π/5 ইকুয়াল কত? আই। আই তো আমাদের বের করতে হবে। আলফা মানে কত? আলফা মানে হচ্ছে যে আলফা কি? আলফা হচ্ছে ত্বরণ, কৌণিক হোক রৈখিক হোক ত্বরণ, তো তাই না? তো ত্বরণ মানেই হচ্ছে তোমার কি বেগের পরিবর্তন ভাগ হচ্ছে সময়। তো বেগের পরিবর্তন এখানে যেহেতু এটা কৌণিক ত্বরণ, তাহলে আমাদের কৌণিক বেগ ইউজ করতে হবে। তো কৌণিক বেগ কত? এই যে ওমেগা মাইনাস ওমেগা নট ভাগ হচ্ছে টি, তাই না? ওমেগা মাইনাস ওমেগা নট ভাগ হচ্ছে টি। এখন আমাদের দেখতে হবে, যেহেতু বলছে যে একদম 10 সেকেন্ডে থামিয়ে দেয়, থামিয়ে দেওয়া মানেই হচ্ছে যে আমাদের এই যে লাস্টে যেটা ছিল এটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? তো আলটিমেটলি আমরা জাস্ট এখান থেকে ওমেগা বের করলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তো ওমেগার মানটা, তাহলে আইটা আমরা π/5 ইকুয়াল আই ইন্টু, সুন্দর করে ওমেগার মান বের করি। তো ওমেগা ইকুয়াল কি? ওমেগা ইকুয়াল হচ্ছে 2π/t হয়, আবার 2πn/t হয়, অথবা 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 এই যে 2πf, তুমি সবগুলাই কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তো এখানে আমাদের দেখতে হবে যে এই যে বেগটা দেওয়া আছে 30 আরপিএম। ঠিক আছে, তাহলে কি 30 রোটেশন পার মিনিট, মাথায় রাখো 30 বার রোটেশন পার মিনিট মানে হচ্ছে 30 বার ঘুরে প্রতি মিনিটে। তাহলে আমাদের সূত্র ইউজ করতে হবে কোনটা? এটা। তাহলে এই সূত্র ইউজ করে আমরা এখানে ওমেগার মানটা বসাই দেই। ওমেগা কি হবে? 2π ইন্টু এন, মানে হচ্ছে কতবার ঘুরে? 30 বার, 30 রোটেশন পার মিনিট। তাহলে এইখানে সময়ের জায়গায় কত হবে? 1 মিনিট হবে না? মিনিট মানে কত? 60 সেকেন্ড। এই 30 দিয়ে 60-এর মধ্যে 2 বার যায়, এই 2 এটার মধ্যে কাটা যায়, তার মানে কত থাকে? শুধুমাত্র পাই। তার মানে এই যে পাই হচ্ছে আমাদের ওমেগার মান। ঠিক আছে, পাই হচ্ছে আমাদের ওমেগার মান। এখন হচ্ছে পাই দিয়ে টি হচ্ছে কত? 10 সেকেন্ড। এই 10 দিয়ে আমাদের ভাগ করলে রেজাল্ট চলে আসবে। তো আই ইকুয়াল কত আসতেছে? আলটিমেটলি আই ইকুয়াল, এই 10টা উপরে চলে যাবে, এই পাইটা নিচে আসবে, পাই পাই কাটা, 10 উপরে 2, তার মানে আই ইকুয়াল 2 কেজি মিটার স্কোয়ার। 2 কেজি মিটার স্কোয়ার। অ্যান্সার কত? 9 নাম্বারটা এ। বুঝতে পারছো? বুঝতে পারছো এটা? আচ্ছা, এগুলো শর্টকাট আছে কিনা? যেমন হচ্ছে তুমি এই টাইপের ম্যাথ যেগুলার হচ্ছে এস্টাবলিশড কোনো শর্টকাট নাই, মাথায় রেখো, যেগুলো হচ্ছে এস্টাবলিশড কোনো শর্টকাট নাই, বা শর্টকাট তুমি চাইলে হয়তো ডিফারেন্ট আসপেক্টের জন্য তুমি শর্টকাট নিজে বানাইতে পারবা, কিন্তু অ্যাকচুয়ালি তুমি হাজার রকমের শর্টকাট শিখে সেটা পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারবা না। কারণ তুমি কত হাজার রকমের সিচুয়েশনের জন্য তুমি শর্টকাট শিখবা।
ঠিক আছে? তো এইগুলো প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল হচ্ছে যে তুমি কিছু যেগুলো হচ্ছে রেগুলার আসে বা রেগুলার সেম টাইপের কোশ্চেন হয়, ওগুলোর জন্য আমরা শর্টকাট শিখি। তো তুমি আমাকে বলো, এই টাইপের কোশ্চেন কি তুমি 22-23 ছাড়া আর কোথাও দেখছিলা? কখনোই আসেনি। তো এই কারণে হচ্ছে তোমার এই টাইপের কোশ্চেনের অবশ্যই তুমি শর্টকাট কখনো তুমি নিজে থেকে কষ্ট করে বানায় সেটা শিখে যাবে না পরীক্ষার জন্য, কারণ তুমি জানো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। তুমি শর্টকাট কোনটা শিখবা? শর্টকাট শিখবা যেটা হচ্ছে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এই জন্য প্রথম কয়েকটা যেগুলো দেখাইলাম শর্টকাটে দেখাইছি। কেন শর্টকাটে দেখাইছি? কারণ ওগুলো হচ্ছে আসার সম্ভাবনা বেশি, বারবার আসে। ঠিক আছে? তো এই টাইপের প্রশ্ন আমি কেন সলভ করালাম? কারণ হচ্ছে এই টাইপের একটা প্রশ্ন সলভ করাইলে তোমার এই একটা ম্যাথের মাধ্যমে অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়। ঠিক আছে? এই যে ঘূর্ণন গতি রিলেটেড অনেক কনসেপ্ট কিন্তু একটা প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার হয়েছে, এই জন্য আমি এই প্রশ্নটা রাখছি। ঠিক আছে? ওকে, এরপরে কোশ্চেন আশা করি তোমরা সবাই পারো। বলছে একটি ঘড়ির সেকেন্ড, মিনিট এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত? এই একটা কোশ্চেন দিয়ে আরো কয়েকটা কোশ্চেন ক্লিয়ার হয়। যেমন হচ্ছে বলতে পারে যে সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত, মিনিটের কাঁটার কৌণিক বেগ কত, ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত। তো কৌণিক বেগ মানেই হচ্ছে আমাদের সুন্দর করে এই যে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল কি যেন, এই যে 2π/t, তাই না? 2π/t, এটা হচ্ছে আমাদের কৌণিক বেগের সূত্র। তো কৌণিক বেগের সূত্র আমরা হচ্ছে 2π/t এই যে সেকেন্ডের কাঁটার জন্য বসাই। সেকেন্ডের কাঁটা কত সময় একবার ঘুরে আসে বলতো? 30 সেকেন্ড, সরি 60 সেকেন্ডে একবার ঘুরে আসে। তো 60 সেকেন্ড যদি একবার ঘুরে আসে, এই যে 2π/60 দিতে হবে। তার মানে হচ্ছে π/30। ওকে, এরপরে মিনিটের কাঁটা কতক্ষণে একবার ঘুরে আসে বলতো? মিনিটের কাঁটা ঘুরে আসে হচ্ছে আমাদের হচ্ছে 1 ঘন্টা একবার ঘুরে আসে। তার মানে কত? 60 মিনিট নাকি? 60 মিনিটে একবার ঘুরে আসে না? তো 60 মিনিটে যদি একবার ঘুরে আসে, তাহলে ওইখানে আমার 2π/, কি দিতে হবে? 60 মিনিট দিতে হবে। 60 মিনিট ইন্টু 60 মানে হচ্ছে সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে এই যে 2 দিয়ে সুন্দর করে তুমি এটাকে 30 দিয়ে ভাগ করে দিতে পারবা। 3 6 18, তার মানে হচ্ছে 1800 আসতেছে নাকি? 1800 আসতেছে? হ্যাঁ, 1800 আসে। আচ্ছা, এটা গেল। আবার এই যে নাকি π/180 হয়? 180 হয় কি না? 1800। আবার এই যে যখন তুমি হচ্ছে ঘন্টার কাঁটা বের করবা, ঘন্টার কাঁটার জন্য কি করতে হবে বলতো? কত ঘন্টায় ঘন্টার কাঁটা একবার ঘুরে আসে? 12 ঘন্টায় একবার ঘুরে আসে। তো 12 ঘন্টায় যদি একবার ঘুরে আসে, তাহলে তোমার সময় কি? 2π/12 ঘন্টা। এই যে 12 ঘন্টা গুণ 3600। এখন তুমি হিসাব করো, এই 2 দিয়ে এটার মধ্যে কয়বার যায়? 6 বার যায়। এই 6 দিয়ে তুমি হচ্ছে 3600কে গুণ করো, কত আসবে? মানে অনেক কাহিনী আছে, তাই না? এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে কাটাকাটি করতে পারি। এই যে কি বলে 3600 মানেই হচ্ছে তোমার 60 ইন্টু 60, তাই না? তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে 6 60 ইন্টু 60। এখন দেখো তুমি যদি কাটাকাটি করো সুন্দর করে, বলছি কি অনুপাতটা হচ্ছে সেকেন্ড মিনিট ঘন্টা, সেকেন্ড মিনিট ঘন্টা দিয়ে কিন্তু শুরু। তাহলে আমাদের অনুপাতটা হবে এইভাবে, এই যে π/30 ইস টু π/1800 ইস টু π/, এখানে কত ছিল বলতো? 6 ইন্টু 60 ইন্টু 60, তাই না? তার মানে হচ্ছে 6 ইন্টু 60 ইন্টু 60। তো অনুপাত তুমি কি দিয়ে ভাগ করবা? প্রত্যেককেই 30 দিয়ে ভাগ করা যায়। তো এটা যদি 30 দিয়ে ভাগ করো, কত আসবে? মানে π/30 দিয়ে ভাগ করা যায়। তো π/30 দিয়ে ভাগ করলে এটা 1। এখানে π/30 দিয়ে ভাগ করলে কত আসবে বলো তো? এখানে কত আসবে? 6 আসবে, তাই না? তার মানে হচ্ছে 3 6 18, মানে আসবে হচ্ছে 60। তার মানে এখানে আসে হচ্ছে 60। আর এটাকে যদি তুমি হচ্ছে কি বলে π/30 দিয়ে ভাগ করো, তাহলে যেটা আসবে 30। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে ওই যে তোমাদের 720, এটা তো মুখস্থই থাকে, তাই না? এখানে আসবে হচ্ছে 720। তাহলে অনুপাতটা কি দাঁড়াইলো বলো তো? 1:60 ইন্টু 720, তাই না? এটা আসবে না অ্যান্সার? না সরি 12। ওকে, আচ্ছা, কোথাও কি আমি ভুল করছি? ও সরি 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 সরি, এটা তো হচ্ছে ভাগ করলে নিচে চলে যায়। আমার হচ্ছে সবগুলোকে আবার গুণ করে উপরে নিয়ে যাইতে হবে। ঠিক আছে? তো গুণ করে যদি উপরে নিয়ে যাইতে চাও, তখন হচ্ছে আলটিমেটলি এই যে মানে পুরা ঘটনাটা হচ্ছে উল্টায় যাবে। ঠিক আছে? ঘটনাটা উল্টায় গিয়ে তোমার হচ্ছে এখানে
সরি, আমি মাই ব্যাড, আমি হচ্ছে এখানে মানে পুরা ইকুয়েশনটা হচ্ছে উল্টা করে লিখছি। উল্টা করে লিখলে হবে না, তোমাদের হচ্ছে এটা এই যে 720:12:1, এটা কেন হবে? কারণ হচ্ছে ওইখানে তোমাদের হচ্ছে 6 × 2 = 12। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উল্টা করে লিখতে হবে, ঠিক আছে? মানে যেহেতু এটা 1/something হয়ে যাচ্ছে প্রত্যেকটা অনুপাতের জন্য, আমরা যদি আবার গুণ করে এই 720 দিয়ে সবাইকে আবার গুণ করে দেই, তাহলে 720টা চলে যাবে কোথায়? উপরে, সবার জন্য। তো 720কে উপরে চলে গেলে তুমি হচ্ছে এই যে 60 দিয়ে 720-এর মধ্যে ভাগ দাও, কত আসবে? উপরে আবার 12 আসবে না? তো তো আলটিমেটলি আমার অ্যান্সারটা হবে হচ্ছে 720:12:1। এটা কেন আসবে? এটা হচ্ছে হবে না, কারণ কি দেখো, এটা আসে হচ্ছে অ্যাকচুয়ালি এটা না, এই যে আসে হচ্ছে এরকম 1:1/60:1/720, ঠিক আছে? নর্মালি এইভাবে আসার কথা, কিন্তু এইভাবে তো তোমার কোথাও দেওয়া নাই। যেহেতু এইভাবে দেওয়া নাই, তুমি কি করবা? অনুপাতগুলোকে একটা সিঙ্গেল সংখ্যায় আনবা। সিঙ্গেল সংখ্যায় আনতে গেলে এই যে বড় সংখ্যাটা দিয়ে যদি গুণ করে দাও, তাহলে তোমার এই অনুপাতটা আবার চেঞ্জ হয়ে সিঙ্গেল সংখ্যায় চলে আসবে। তো সিঙ্গেল সংখ্যা কি আসবে? 720 দিয়ে গুণ করো, এখানে 720 এখানে যদি উপরে 720 দিয়ে গুণ করো কত থাকবে? 72/6, তার মানে হচ্ছে 12 হচ্ছে 720/720, তাহলে কত আসে? 1। তার মানে এটার অ্যান্সার কত? ডি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো কিভাবে আমাদের এই ম্যাথটা এই যে অ্যাকচুয়ালি কিভাবে সলভ হয়। আর এমনিতে তো হচ্ছে তোমাদের মানটা হচ্ছে মুখস্থই থাকে, তাই না? মুখস্থই থাকে মোটামুটি। এরপরের কোশ্চেন দেখো, বলছে 5 কেজি ভরের একটি রাইফেল থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট আচ্ছা এত বেগে বা এত গতিতে ছুটে যায়, পিছন থেকে রাইফেলের ধাক্কার বেগ কত? মনে রাখবা, বন্দুকের পশ্চাৎ বেগ যখনই থাকবে তখনই হচ্ছে সুন্দর করে সূত্র লিখবা, ভি ইকুয়াল হচ্ছে এই যে উপরে বুলেটের সবকিছু। বুলেটের কি কি ছিল বলতো? বুলেটের সব, এই যে বুলেটের এম ইন্টু ভি, আর নিচে হচ্ছে বন্দুকের ভর, ঠিক আছে? বুলেটের উপরে বুলেটের সব, নিচে হচ্ছে বন্দুকের ভর। তো বুলেটের সব কি কি ছিল? বুলেটের ভর ছিল হচ্ছে 20 গ্রাম, 20 × 10⁻³ কেজি। ভি ভি বেগ কত ছিল? 1000, এই যে 1000, এটা এটা কাটা। আর বন্দুকের ভর ছিল কত? 5 কেজি না? 5 কেজি। এই যে 5 দিয়ে 20কে কাটা যায় 4 বার, তার মানে অ্যান্সার কত? 4 মিটার/সেকেন্ড। এটা কত? পশ্চাৎ বেগ। তো এইখানে যদি বলতো যে পিছন থেকে রাইফেলের ধাক্কার বেগ কত, যদি পিছন থেকে এই জিনিসটা উল্লেখ না করতো, সেক্ষেত্রে তোমার অবশ্যই এখানে একটা মাইনাস দিতে হইতো, তাই না? ওকে, এরপরে কোশ্চেন বলছে যে একজন সাইকেল আরোহী নির্দিষ্ট গতিতে একটি বাঁকে ঘুরছে, যদি সে তার বেগ দ্বিগুণ করে তাহলে তার ব্যাংকিং কোণের অনুপাত কত হবে? কি বলছে? ব্যাংকিং কোণের অনুপাত কত হবে যদি তার বেগ সে দ্বিগুণ করে। তো ব্যাংকিং কোণের কাহিনী হচ্ছে আমাদের এখানে যে এই যে tan θ ইকুয়াল কি? v²/rg। তো এই যে v²/rg এটা কার উপর নির্ভরশীল? tan θ। তো মনে রাখবা, নরমালি ব্যাংকিং কোণ যখন আমরা হিসাব করি, তো তখন এই যে নরমালি এই যে থিটা কোণটা, মানে যে বাঁকের যে কোণটা থাকে, এই বাঁকের কোণটা খুব বেশি হয় না, বাঁকের কোণটা খুবই ছোট হয়। তো যেহেতু বাঁকের কোণটা খুব বেশি হয় না, ছোট হয়, তো তোমরা এটা কিন্তু আশা করি সবাই জানো যে থিটার মান যদি খুব বেশি ছোট হয়, তখন এই যে tan θ আর থিটা দুইটা হচ্ছে মোটামুটি সিমিলার বলা যায়, ঠিক আছে? tan θ আর থিটাকে মোটামুটি সিমিলার বলা যায়, ঠিক আছে? সমান সমান মান দেয়। তো যদি সমান সমান মান দেয়, তো আলটিমেটলি আমরা কি এটা লিখতে পারি না যে এই যে tan θ1, এই যে tan থিটার জায়গায় সরাসরি θ1 লিখে দিতে পারি, তাই না? থিটা কি লিখে দিতে পারি না? তাহলে এই যে থিটার মানটা কার কার উপর নির্ভর করতেছে? v² উপর এবং rg এর উপর। rg হচ্ছে নিচে ভাগ। তাহলে আমার কি করছে? জাস্ট বেগটা কি করছি? দ্বিগুণ করছি। তাহলে বেগ যদি দ্বিগুণ করি, এখানে এই যে থিটার মান বেগের সাথে কি সব এই যে বর্গের সমানুপাতিক না? তো বর্গের সমানুপাতিক v এর জায়গায় যদি তুমি হচ্ছে দ্বিগুণ করে দাও, তাহলে v এর জায়গায় দ্বিগুণ করে দিলে এই যে 2 এর স্কয়ার মানে কত? 4 হয়ে যাচ্ছে। তার মানে তোমার এই কোণটাও কত আসবে? 4 হয়ে যাবে। তার মানে হচ্ছে অ্যান্সারটা হবে কত? 1:4। 1:4। 1:4 কেন? প্রথমে যে বেগটা ছিল, যে কোণটা ছিল, প্রথমে কোণ ছিল θ1, তুমি এই যে দ্বিগুণ বেগটা দ্বিগুণ করাতে তার থিটা হয়ে গেল হচ্ছে 4θ1। তাহলে এই দুইটার মধ্যে যদি ভাগ করো, তাহলে জিনিসটা আসে কেমন? 1:4 আসে না? এই যে θ1 কাটা যায়, থাকে 1/4। 1/4 মানে হচ্ছে 1:4, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, সবাই পারছো, খুবই ব্রিলিয়ান্ট তোমরা। এরপরের কোশ্চেন বলছে নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়? এটা তো তোমরা সবাই জানো আশা করি। এটার অ্যান্সার কি? মেসন। ওকে, এরপরে
এরপর বলছে 30 কেজি ভরের একটি বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে 34 কিলোমিটার পার আওয়ারে উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে? সোজা আলাপ, কত বল প্রয়োগ করতে হবে? এফ ইকুয়াল কি? তো তোমার যখনই বলবে যে কত বল প্রয়োগ করতে হবে, বল মানে হচ্ছে তোমার বলের যত রকমের সূত্র আছে সব কিন্তু মাথায় চলে আসবে তখন। তো বলছে তোমার এখানে কি করছি, মেইনলি বৃদ্ধি করে এত, মানে হচ্ছে একটা স্থির বস্তু ছিল মেইনলি, ঠিক আছে? তো তাহলে ওর বেগ পরিবর্তিত হয়েছে। তো তোমরা সূত্র জানো সরাসরি, এফ ইকুয়াল হচ্ছে এম এ, এবং এটাই কি এম ইন্টু এই যে ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি, তাই না? ভি মাইনাস ইউ বাই টি। এম এর ভর হচ্ছে 30, আর হচ্ছে ভি মাইনাস ইউ মানে হচ্ছে বেগের পরিবর্তন, আর এখানে বেগের পরিবর্তন কত? 36 কিলোমিটার পার আওয়ার। তো মনে রাখবা যখনই হচ্ছে এই যে কিলোমিটার পার আওয়ার থাকে তখন আমরা যেন কি করি, এটাকে যদি 3.6 দিয়ে ভাগ দেই এখান থেকে পাওয়া যায় হচ্ছে মিটার পার সেকেন্ড। তো আমাদের লাগবে হচ্ছে মিটার পার সেকেন্ডে, তো সুন্দর করে 3.6 দিয়ে ভাগ করে দিব। তো এখানে কত আছে? 36 কে তুমি যদি 3.6 দিয়ে ভাগ দাও অ্যান্সার কত আসে? 10 আসে। তাহলে 10 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে 10, নিচে সময় কত? 2 মিনিট। 2 মিনিট মানেই হচ্ছে 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড যদি হয়, তুমি এখান থেকে কত পাবা বলো তো? 30 120 এর মধ্যে যায় 4 বার, 4 10 এর মধ্যে যায় 2.5 বার, 2.5 বার। তাহলে 2.5 নিউটন হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? ওকে, হ্যাঁ, অনেকেই আমার সাথে সাথে অ্যান্সার দিচ্ছ, সেটা তোমরা তো খুবই ভালো পারো, খুবই ভালো পারো। ওকে, তো এগুলা পারলেই হবে। মেইনলি ঝামেলাটা কই হয় জানো? তোমরা এই টাইপের কোশ্চেন কিন্তু অলরেডি অনেকবার সলভ করছো পরীক্ষার হলে গিয়ে। এই পারা ম্যাথটাই তুমি এখন বলতেছো যে এটার অ্যান্সার এত, এর মান একটু চেঞ্জ করে দিবে পরীক্ষার হলে, তখন সলভ করতে গিয়ে তোমার মাথা হচ্ছে মানে এমনিতেই তুমি থাকো টেনশনে, তার উপর হচ্ছে তোমার সময় নাই, অনেক ঝামেলা, হাবিজাবি দেখে তোমার হচ্ছে মাথা গুলায় যায়। তখন হচ্ছে তুমি এগুলা ভুল করে আসো। এটা কখন হবে না? যখন হচ্ছে তুমি এই যে শেষ সময়ের রিভিশনটা যখন তোমার খুবই ভালো হবে, এই টাইপের ম্যাথ যখন তুমি প্রচুর প্র্যাকটিস করে যাবা পরীক্ষার আগে বা দেখে যাবা বারবার, তো তখন দেখবা যে এই টাইপের ম্যাথগুলো তোমার ভুল হচ্ছে কম, ঠিক আছে? এরপরে কোশ্চেন বলছে একটি 100 নিউটনের বল বস্তুর উপরে 5 সেকেন্ড ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত? তো মনে রাখবে ভরবেগের পরিবর্তন মানেই হচ্ছে বলের ঘাত, ঠিক আছে? তো বলের ঘাতকে আমরা হচ্ছে জে দিয়ে লিখি, জে 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 ইকুয়াল হচ্ছে এফ টি, ঠিক আছে? এটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো জে ইকুয়াল যদি এফ টি হয়, আমাদের সুন্দর করে ভরবেগের পরিবর্তন ইকুয়াল কত আসতেছে? বলের মান হচ্ছে 100, আর টি এর মান হচ্ছে 5 সেকেন্ড 500। এখন যেহেতু ভরবেগের পরিবর্তন, তাহলে এককটাও কি হবে? ভরবেগের একক হবে। তাহলে এখানে 500 কেজি মিটার পার সেকেন্ড, অ্যান্সার হচ্ছে এটা। ওকে, এরপরের কোশ্চেন বলছে যে সমবৃত্তীয় ঘূর্ণায়মান একটি কণার কৌণিক ভরবেগ যদি এল এবং কৌণিক কম্পাঙ্ক যদি দ্বিগুণ। আচ্ছা, কি বলছে? তুমি এই যে একটি কণার কৌণিক ভরবেগ কি করলা? কৌণিক ভরবেগ কত আছে? এল গুণ আছে, আচ্ছা এল আছে, এবং কৌণিক কম্পাঙ্ক কি করছো তুমি? কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ এবং গতিশক্তি যদি অর্ধেক করো, তাহলে নতুন কৌণিক ভরবেগ কত হবে? ঠিক আছে, আমি একটু তোমাদের থেকে এটার অ্যান্সারটা আমি চাই, দেখি এটার অ্যান্সার। যদিও সেম ম্যাথ সলভ করে আসছে, এরপর আমি তোমাদের থেকে অ্যান্সারটা চাই, দেখি কয়জন ভুল করো আর কয়জন সঠিক লিখো। 16 নাম্বারের অ্যান্সারটা আমাকে সবাই দিবা, ঠিক আছে? আমি সবার অ্যান্সারটা দেখবো। 16 নাম্বার।
ওকে, অলরেডি একজন ভুল করে ফেলছে। আমি মানে যেটা এক্সপেক্ট করতেছিলাম। সমস্যা নাই, এই টাইপের ম্যাথ সমস্যা হইতে পারে। দেখো আমরা হচ্ছে সলভ করি নাকি। দেখো এটা হচ্ছে তুমি মানে যত্রতত্র থেকে এই ম্যাথটা যদি মানে যেখান সেখান থেকে যদি শুরু করতে যাও তুমি খুবই প্যাচে পড়ে যাবা, ঠিক আছে। মানে এই ম্যাথটা যেখান সেখান থেকে যদি শুরু করো মানে হচ্ছে একটা ম্যাথটা অনেক ভাবে করা যায়। তো এই ম্যাথটা যদি তুমি ওইটা চিন্তা করো যে এই ম্যাথটা আমি অনেক ভাবেই করতে পারবো, অ্যাকচুয়ালি তুমি করতে পারবা কিন্তু তুমি প্যাচে পড়বা, ঠিক আছে। মানে তোমার অ্যান্সারটা বের হইতে যাবে না। তো তুমি একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে যেখান থেকে তুমি ম্যাথটা যদি করো তাহলে অ্যান্সার মিলবে, ঠিক আছে। তো আমরা একটু দেখি। তো আচ্ছা আমরা সবাই এটা জানি যে এই যে গতিশক্তি ইকে ইকুয়াল হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, এটা তো জানো। হাফ আই ওমেগা স্কোয়ার, এটা কি কৌণিক গতিশক্তি, এটা হচ্ছে জড়তার ভ্রামক, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার কৌণিক বেগ, তাই না, কৌণিক বেগ। ওকে, এখন বলছে যে সমবৃত্তীয় গতিতে ঘূর্ণায়মান একটি কণার কৌণিক ভরবেগ, তার মানে এখানে অবশ্যই কৌণিক ভরবেগের জিনিসটা আমার লাগবে। তো এখান থেকে একটা জিনিস দেখো, আমি সুন্দর করে যদি এখান থেকে আইটা বের করি, ঠিক আছে, আই যদি এখান থেকে আমি বের করি, আই ইকুয়াল কি আসতেছে বলতো, 2e ভাগ হচ্ছে ওমেগা স্কোয়ার, তাই না। 2e ভাগ হচ্ছে ওমেগা স্কোয়ার আসতেছে। আচ্ছা আবার আরেকটা সূত্র আছে, এল বা কৌণিক ভরবেগ ইকুয়াল হচ্ছে কি আই ওমেগা। কৌণিক ভরবেগ কি, কৌণিক ভর, সরি কৌণিক ভর কৌণিক বেগ, কৌণিক ভরবেগ। তো আই ওমেগা হয় হচ্ছে এল। তো আমি এখানে এই যে আই এর সাথে যদি ওমেগা দিয়ে গুণ করে দেই তাহলে এখানে কি কি হয়ে যাবে বলতো, এই যে আই এর সাথে আমি কি করলাম, ওমেগা দিয়ে গুণ করে দিলাম, তাহলে এই পাশে ওমেগা দিয়ে গুণ, এই পাশেও ওমেগা দিয়ে গুণ, তাহলে এই পাশে আই ওমেগা মিলে হয়ে গেল এল। আর এই পাশে ওমেগা দিয়ে যেহেতু গুণ করছিলাম, নিচে ওমেগা স্কোয়ার আর উপরে ওমেগা, কাটাকাটি হয়ে থাকলে কি উপরে 2e ভাগ হচ্ছে কি থাকতেছে, ওমেগা থাকতেছে না, 2e ভাগ ওমেগা থাকতেছে নাকি। তার মানে আমি এখান থেকে পাইলাম এল ইকুয়াল 2e ভাগ ওমেগা, তাই না। 2e ভাগ হচ্ছে ওমেগা। এইটুকু পর্যন্ত বুঝছো বলো তো, এইটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা। এটুকু পর্যন্ত বুঝছো, এটুকু পর্যন্ত বুঝে থাকলে এই যে এরপরে আর কোনো ঝামেলা নেই। এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের সম্পর্ক বিল্ড আপ শেষ। এখন হচ্ছে আমরা এখান থেকে মান বসাই। মান কি বলছে, বলছে যে কৌণিক ভরবেগ, আচ্ছা কৌণিক কম্পাঙ্ক দ্বিগুণ। তো কৌণিক কম্পাঙ্ক তুমি কি করছিলা, কৌণিক কম্পাঙ্ক মানে কি ওমেগা, তো ওমেগাকে কি করে দিছো, দ্বিগুণ করে দিছো। তো নিচে এই ওমেগার জায়গায় কি হবে বলতো, নিচে হবে হচ্ছে 2 ওমেগা। আচ্ছা, এবং গতিশক্তি অর্ধেক, গতিশক্তি কি করছিলা, ইকের জায়গায় কি হবে বলতো, হাফ ইকে। আর আগে থেকে একটা কি ছিল এখানে, 2 ছিল, তাই না, আগে থেকে একটা 2 ছিল। তো এই যে এই 2 আর এই 2 মিলে হয়ে যাবে হচ্ছে এই যে উপরে 2e ভাগ হচ্ছে এই যে নিচে 2 দুগুণে 4 4 ওমেগা। তো এই যে এই অংশটা, এই 4টা যদি বাদ দিয়ে দাও, এই অংশটা কিন্তু আগে থেকেই এল, এটা কি আগে থেকেই এল না। তাহলে এই যে নতুন যে এল প্রাইম যেটা আমি পাইলাম সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি L/4, তাই না, L/4 আসতেছে। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের L/4, এ নাম্বারটা, ঠিক আছে। L/4 এ নাম্বারটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো কিভাবে সলভটা আমরা হচ্ছে কই থেকে শুরু করছি। আমাদের শুরুটা করতে হবে হচ্ছে গতিশক্তির সূত্র থেকে, ওইখান থেকে আমরা হচ্ছে জড়তার ভ্রামকের সূত্রে আসবো, জড়তার ভ্রামক দিয়ে আমরা হচ্ছে কৌণিক ভরবেগে ঢুকবো, এবং কৌণিক ভরবেগ থেকেই আমাদের যে সম্পর্ক বিল্ড আপ শেষ। এখন হচ্ছে মানগুলা বসাবো কোনটার জন্য কতটুকু চেঞ্জ হয়, ঠিক আছে। ওকে, এটা যদি হয় তাহলে এরপরে কোশ্চেন বলছে 100 কেজি ভরের একটি লিফট 1.8 মিটার পার সেকেন্ড, 1.8 মিটার পার সেকেন্ড, আচ্ছা মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামতেছে। কি করতেছে, নিচে নামতেছে। লিফটের মধ্যে দাঁড়ানো 60 কেজি ভরের একজন ব্যক্তি কত অনুভব, আচ্ছা কত ভর অনুভব করবে, কত ভর অনুভব করবে। তো কত ভর অনুভব করবে, এটা মেইনলি কিসের ম্যাথ বলতো, এটা হচ্ছে ওই যে আর ইকুয়াল কত লিফটের জন্য। তো আর ইকুয়াল কি হয়, আর এর দুইটা সূত্র, একটা হচ্ছে কি লিফট উপরে উঠলে একটা, নিচে নামলে একটা। যখন তোমার লিফট উপরে উঠবে, উপরে উঠা মানেই হচ্ছে সুন্দর করে এই যে এম ইন্টু জি প্লাস এ, এটা হচ্ছে তার অনুভূত ভর। এটা কখন, উপরে উঠলে, উপরে
উঠলে, আর যখন নিচে নামবে তখন কি হবে বলতো, এম ইন্টু জি মাইনাস এ, জি মাইনাস এ। এটা কেন? কারণ তুমি নিজেই তুমি এক্সপিরিয়েন্স করছো জিনিসটা, যে তুমি যদি লিফট যখন নিচের দিকে নামে তখন নিজেকে মনে হয় আমার ওজন একটু কমে গেল, ঠিক আছে? এই যে ওজন কম কম মনে হয়, এটা মেইনলি হচ্ছে এই যে জি থেকে এটা মাইনাস হয়ে যায় এই কারণে। তো এই যে জি মাইনাস এ কত হবে বলতো, যেহেতু এটা চাইছে নিচে নামতেছে, নিচে নামলে কোনটা হবে, এটা। তো এখানে হচ্ছে যে এম এর মান হচ্ছে 1000, জি এর মান 9.8, মাইনাস কত 1.8। এখন তুমি হিসাব করো কত আসবে এখানে, 8 8 100 800, তাই কিনা? সরি, এখানে তো লিফটের ওজন, সরি এটা তো লিফটের ওজন না, আমাদের হচ্ছে ভর লাগবে হচ্ছে আমাদের ব্যক্তিরটা, যেহেতু ব্যক্তির নিজে ভর অনুভব করতেছে, আমি দেখি না যে 60 দেওয়া আছে, মানে যদিও দাগ দিয়ে রাখছি কিন্তু আমি ভাবছি যে 100 কেজি ব্যক্তির ওজন। তো 100 কেজি এটা কিন্তু লিফটের ওজন, তো লিফটের ওজনের সাথে কোনো কারবার নেই, ঠিক আছে? যখন বলবে যে ব্যক্তির অনুভূত ওজন কত, ওইখানে লিফটের ওজনের কোনো কাজ নাই, তোমার কাজ হচ্ছে পুরাটাই ব্যক্তির ওজন নিয়ে। তো ব্যক্তির ওজন কত এখানে, 60। তো ব্যক্তির ওজন যদি 60 হয় তাহলে এখানে দিতে হবে 60। এখন তুমি হিসাব করো, এখানে হচ্ছে 8 6টা 48, 480 নিউটন হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝছো। এরপরে কোশ্চেন বলছে, একটি মোটর একটি 120 মিটার গভীর কূপ থেকে 5 মিনিটে, আমরা এরপরের অধ্যায়ে ঢুকে গেছি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে তোমাদের কাজ ক্ষমতা শক্তির অধ্যায়। বলছে 5 মিনিটে 400 কেজি পানি উত্তোলন করতে পারে, মোটরটির ক্ষমতা কত? মোটরের ক্ষমতা মানেই হচ্ছে আমাদের পি ইকুয়াল কি ডাব্লিউ বাই টি, নাকি? পি ইকুয়াল যদি ডাব্লিউ বাই টি হয় তো ডাব্লিউ এর মান আমাদের বের করতে হবে। তো ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কি এম জি এইচ ভাগ হচ্ছে টি। এখন এম জি এইচ এর মান কত? এম এর মান হচ্ছে ভর, ভর মানে হচ্ছে কত, 400 কেজি ভর, তার মানে হচ্ছে 400 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ, এইচ এর উচ্চতা, এইচ মানে হচ্ছে উচ্চতা। তো কূপের গভীরতা কত ছিল? কূপের গভীরতা কত ছিল? এইখানে দেখো, একটি মোটর একটি এত গভীর কূপ থেকে, আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা, এখানে কিন্তু কোথাও বলে দেয় নাই যে এই যে কূপ, যেটা এই কূপটা কি পূর্ণ ছিল নাকি অর্ধ ছিল, নাকি ওই যে আগেকার যুগে মেইনলি যেই টাইপের এই কূপগুলা হইতো, কূপ মেইনলি কেমন হইতো জানো তোমরা? হয়তো এটা অনেকে হয়তো জানো না, যে কূপগুলাতে পানি যতটুকু থাকতো, পানি ওই লেভেলেই থাকতো। তুমি পানি ধরো 3 বালতি পানি উঠাইছো কূপ থেকে, একটু পরে গিয়ে দেখবা পানি আবার ওইটু মানে আগের সমান হয়ে গেছে। মানে হচ্ছে পানি কখনো এইভাবে কমতো না, কারণ ভূগর্ভস্থ পানিগুলো এসে আবার ওইখানে জমা হইতো। তো যে কারণে তোমার আলটিমেটলি প্রত্যেকবার পানি উঠাইতে গেলে সমান উচ্চতায় ইয়া করা লাগতো, ঠিক আছে? তো এই জন্য এটা চৌবাচ্চার সাথে এই টাইপের ম্যাথ কিন্তু মিলাইলে চলবে না, ঠিক আছে? তো এই জন্য এটার উচ্চতা পুরাটাই, এই যে এইচ এর মান এখানে পুরাটাই ইউজ করতে হবে, মানে 120 মিটারই দিতে হবে। 120 মিটার উচ্চতা, সময় কত? 5 মিনিটে ইয়ে করছে, 5 মিনিট 5 ইন্টু 60, এই 60 এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়। আচ্ছা 5, এটা যদি আমি 10 ধরতাম, 10 ধরলে যাইতে হচ্ছে 2 বার, তো 1.9 বার যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে তুমি গুণ করো, পুরাটা গুণ করলে তোমার রেজাল্ট কিন্তু তুমি পেয়ে যাওয়ার কথা 400 ইন্টু 2 দ্বিগুণে 4, 4 4 16, 1.6, 1.6 এর চেয়ে একটু বেশি হবে। আচ্ছা এটা ক্যালকুলেটরে করতে হবে আই থিঙ্ক, এরপরেও করা যায়। ওকে, এটা এইভাবে না করে তুমি সরাসরি করতে পারবা। সরাসরি কিভাবে? তোমার এত ভেজাল করার দরকার নাই, তুমি হচ্ছে সরাসরি গুণ করে ম্যাথটা বের করে ফেলো। যেমন হচ্ছে এই যে 5 দিয়ে যদি এটাকে ভাগ করো, 5 80 বার যায়, এই যে 80 গুণ 2 কত হয়? 160 ইন্টু হচ্ছে 9.8, তুমি হিসাব করো 160 গুণ 9.8 কত হবে? 10 দিয়ে গুণ করলে কত আসবে এখানে? 10 দিয়ে গুণ করলে হলো 1600, যেহেতু 1600 না, এখানে যেহেতু 10 নাই, তার 1600 চেয়ে একটু কম হবে। আমি ধরলাম 1550, আমি মানে জাস্ট
মানে কাছাকাছি একটা মান দিলাম, যেহেতু 16 মানে এখানে 10 নাই, 10 থাকলে 1600 হইতো, 10-এর চেয়ে কম আছে তাই 1600-এর চেয়ে কম মান হবে, বেশি কিন্তু হবে না। তো আমাকে বলো এখানে 1550 আমি অ্যাভারেজে ধরছি, তো 1550 এটা হচ্ছে আমাদের ডাব্লিউ এর মান, সরি পি এর মান। তো পি ইকুয়াল যদি 1550 হয়, এটাকে আমার কি করতে হবে, এইচপি বা এই যে হর্স পাওয়ারে নিতে আমাদের কি করতে হয় বলতো, 746 দিয়ে ভাগ করতে হয়। তো 746 দুইটা গুণ করলে কত হয় বলতো, 1500-র কাছাকাছি হয়ে যায়, তাই না? তো 1500 বা 1400 কত হবে, 92। তো 1492 হচ্ছে আমাদের 2 গুণ, এখানে আছে কত, খুবই অল্প মান বাকি আছে না, এই কারণে এটার অ্যান্সার হবে হচ্ছে 2 পয়েন্ট কত, 2 পয়েন্ট খুবই সামান্য একটা মান হবে, তার মানে হচ্ছে 2.1 হবে এটার অ্যান্সার। ঠিক আছে, মানে 2.8 কেন হইলো না, কারণ এটা হচ্ছে 3-এর কাছাকাছি, 3 গুণের আশেপাশেও নাই, আড়াই গুণের আশেপাশে কিন্তু নাই, 3 গুণ তো হবেই না। ঠিক আছে, তো কাছাকাছি হওয়ার চান্স হচ্ছে 2 পয়েন্ট সামথিং, তো 2.1 হবে এটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরের কোশ্চেন বলছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, এটা সবাই জানো, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হয় হচ্ছে 0। এরপরে একটি ক্রেনের সাহায্যে 100 কেজি লোডকে 1 মিটার পার সেকেন্ড বেগে উত্তোলন করা হলে ক্রেনটির ক্ষমতা কত। মনে রাখবা এখানে এই যে এত বেগে বলছে না, এটা হচ্ছে সমবেগ, এটা কি সমবেগ। তো যেখানেই হচ্ছে তোমার সমবেগ থাকবে এবং সমবেগের সাথে হচ্ছে তোমার সুন্দর করে ক্ষমতা বের করতে বলছে, ঠিক আছে, যখনই তোমার ক্ষমতা বের করতে বলবে সমবেগ থেকে, তখন মনে রাখবা ক্ষমতা পি ইকুয়াল হচ্ছে এফ ইন্টু ভি, পি ইকুয়াল হচ্ছে এফ ভি। তো এফ ইকুয়াল এখানে কত হবে বলো তো, এফ এর মান কি কোথাও দেওয়া আছে, এফ দেওয়া নেই, কিন্তু তুমি বল মানেই হচ্ছে কি ওজন, তো ওজন দিয়ে তুমি কিন্তু এটা বের করতে পারবা। তো ওজন মানে এখানে কত, 100, এটা কেজি, সরি 100 কেজি, এটা হচ্ছে তার ভর, ইন্টু জি, জি এর মান কত 9.8 ইন্টু 1, অ্যান্সার কত 9.8 মানে হচ্ছে 980। তো 980 ওয়াট তার ক্ষমতা। ঠিক আছে, 980 ওয়াট তার ক্ষমতা। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, যে 100 ওয়াট বলছো 100 ওয়াটটা হবে না, কারণ হচ্ছে এখানে 100 কেজি দেওয়া আছে। ঠিক আছে, এখানে তো বলে নাই যে ভর হচ্ছে 100 নিউটন, 100 নিউটন বললে তুমি তখন 100 ওয়াট তুমি অ্যান্সার দিতে পারতা, কিন্তু এখানে সারপ্রাইজিংলি এখানে হচ্ছে কেজি ভর দেওয়া আছে, ভর থেকে তোমার এই এফ এর মানটা বের করে আনতে হবে। ঠিক আছে, এফ এর মান বের করলাম, এই যে ভর ইন্টু জি, এরপরে হচ্ছে 1 দিয়ে গুণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে কোশ্চেন বলছে যে 100 মিটার উচ্চ থেকে গাছের ডাল হতে 500 গ্রাম ওজনের একটি পাকা আম খাড়া নিচের দিকে পড়ে গেলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমটির গতিশক্তি কত। তো ভূমিতে স্পর্শ করে, মনে রাখবা ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে কোনো একটা জিনিসের গতিশক্তি, এই গতিশক্তিটা কিসের সমান হয়, বিভব শক্তির সমান হয়, বিভব শক্তির সমান হয়। কোনটা, এই গতিশক্তিটা। তো বিভব শক্তির সমান হওয়া মানে হচ্ছে এম জি এইচ, এম এর মান কত আছে 500 গ্রাম মানে হচ্ছে হাফ কেজি, জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান, এইচ উচ্চতা কত ছিল 100 মিটার, 100 মিটার, এই যে 100 দিয়ে এটাকে কত হয় 980 ভাগ হচ্ছে 2, কত হবে 490, তাই না? 490 জুল হচ্ছে আমাদের রেজাল্ট। এই যে 490 জুল হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে ভাইয়া, লেকচার শিট কোথায় পাবো? লেকচার শিটটা হচ্ছে তোমাদের আমাদের টেলিগ্রামে আমরা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে, ওইখান থেকে কালেক্ট করবে তোমরা। ওকে, এরপর বলছে 75% দক্ষতা সম্পন্ন একটি মোটরের ক্ষমতা যদি এত হয়, তাহলে প্রতি সেকেন্ডে কত জুল কাজ করবে। তো এই যে একটা জিনিস মনে রাখো, বলছে কি প্রতি সেকেন্ডে কত জুল কাজ করবে, তো প্রতি সেকেন্ডে কত জুল কাজ করে এটাই কিন্তু ক্ষমতা। ঠিক আছে, মেনলি ক্ষমতা কি, W/T না? তো W/T মানে কি, যে প্রতি সেকেন্ডে সে কতটুকু কাজ করে। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে চাইছে কি আমাদের ক্ষমতাটা বের করতে বলছে। ঠিক আছে, তো ক্ষমতা যদি আমরা বের করি,
ক্ষমতার মান যদি সরাসরি বের করতে চাই আমাদের সূত্র কি, এটা ইকুয়াল হচ্ছে আমাদের এই যে আউটপুট ভাগ হচ্ছে ইনপুট, ঠিক আছে। এখন এটা এখানে কত দেওয়া আছে 75%, মানে হচ্ছে 0.75, অথবা তুমি সরাসরি 75 ভাগ হচ্ছে 100। আর আউটপুটটা কি, আউটপুট হচ্ছে সে কতটুকু কাজ করে যেটা বের করতে চাচ্ছি আমি, আর ইনপুট হচ্ছে তার ক্ষমতা কতটুকু ছিল, মানে তার গায়ে কতটুকু লেখা, তার গায়ে লেখা হচ্ছে 200 ওয়াট, এইখানে হচ্ছে যে 200 ওয়াট। এখন এই যে 200 দিয়ে তুমি ম্যাথটা করো, ম্যাথ করলে কত আসবে, এই 200 উপরে চলে গেল, তার মানে 100 এটার মধ্যে 2 বার যায় 75, মানে হচ্ছে 150, তার মানে হচ্ছে পি ইকুয়াল আসতেছে আমাদের 150 ওয়াট, ঠিক আছে। 150 ওয়াট আসতেছে পি, তার মানে তোমার বুঝতে হবে যে এই মোটরটা প্রতি সেকেন্ডে 150 জুল কাজ করে। 150 ওয়াট মানে কি, 150 ওয়াট মানে হচ্ছে এই মোটর প্রতি সেকেন্ডে 150 জুল কাজ করে, এই জন্য এটা হয়েছে 150 ওয়াট, ঠিক আছে। তো এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে 150 জুল, এ নাম্বারটা। ওকে, বুঝতে পারছো সবাই? বুঝে থাকলে আমরা হচ্ছে এরপরের ইয়েতে যাই। বলছে আচ্ছা, এরপরের অধ্যায়ে আমরা চলে গেছি, ঠিক আছে। এটা কোন অধ্যায় বলো তো? এটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারটা। বলছে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর এবং ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ হলে পৃথিবী পৃষ্ঠে একজন লোকের ওজন 648 নিউটন। লোকটি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে? তাহলে এই যে ওজনের কাহিনী এখানে, ঠিক আছে, ওজনের কাহিনী। তো তোমার যেটা দেখতে হবে যে পৃথিবীতে আমাদের মেনলি ওজনটা আমরা কি দিয়ে কাজ করি বলতো? ওজন কিসের উপর নির্ভর করে? ওজন নির্ভর করে জি এর উপর, তাই না? এই যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এম জি, তার মানে এম এর মান তো চেঞ্জ হয় না, জি এর মান চেঞ্জ হয়, তার মানে মেইনলি এখানে তোমার লাগবে হচ্ছে G1/G2। তো জি এর সূত্র কি? জি ইকুয়াল হচ্ছে GM/R², ঠিক আছে, GM/R²। তো এখানে যেহেতু জি এর এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে ধ্রুবক, তো আমাদের কম্পারিজনের সময় কিন্তু এটা দরকার নাই। তাহলে আমরা হিসাব করি, এম এর সাথে সম্পর্ক কি, সমানুপাতিক, তার মানে M1/M2 ইন্টু আর এর R2² ভাগ হচ্ছে R1², মানে হচ্ছে R2/R1 হোল স্কোয়ার তুমি লিখে দিতে পারো। এখন তোমার এখান থেকে লাগবে কি বলতো? বলছে যে চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে, চাঁদের জিটা আমরা বের করি, ঠিক আছে, চাঁদের জিটা আমরা বের করব। তো চাঁদের জি আমি ধরলাম, চাঁদের জি হচ্ছে G1টা, ঠিক আছে। তাহলে চাঁদের জি কত হবে বলতো? M1 হচ্ছে চাঁদের ভর বাই পৃথিবীর ভর, চাঁদের ভর বাই পৃথিবীর ভর। তো বলছে কি পৃথিবীর ভর 81 গুণ, পৃথিবীর ভর কি 81 গুণ, তো চাঁদের ভর যদি উপরেরটা হয় তাহলে 1/81 ইন্টু R2 ভর, এই ব্যাসার্ধ কত গুণ? 4 গুণ, তো ব্যাসার্ধ যদি 4 গুণ হয়, R2 হচ্ছে পৃথিবীরটা, তাহলে 4/1 হোল স্কোয়ার, ঠিক আছে। তার মানে ইন্টু হচ্ছে এই G2 মানে পৃথিবীরটা, তার মানে হচ্ছে G1 ইকুয়াল কত আসতেছে? এই যে 16 ভাগ হচ্ছে 81 ইন্টু G2, ঠিক আছে, 16 ভাগ 81 ইন্টু G2। তাহলে আমাদের এটা কত আসবে বলতো? 16/81, তাই না? 16/81। তো তার প্রথমে তার ওজন ছিল হচ্ছে 648 নিউটন যদি হয়, এটাকে আমার কি করতে হবে বলতো? 16/81 দিয়ে আমি সুন্দর করে গুণ করে দিব। 648। তো তুমি এখান থেকে হিসাব করলে তুমি মোটামুটি এটার 6 ভাগের 1 ভাগে একটা অ্যান্সার পাওয়ার কথা। কতটুকু ওজন হারায়, তো তুমি এখান থেকে কতটুকু ওজন হারায় এটা বের করতে চাইলে তোমার প্রথম হচ্ছে চাঁদে কত হয় সেটা বের করবা। তো চাঁদে কত হয় এটা হচ্ছে ক্যালকুলেটরের ম্যাথ অ্যাকচুয়ালি, যেহেতু 18-19 সালে তুমি দেখতেই পারতেছো। তো তোমার হচ্ছে এখান থেকে তুমি ইয়া করে তুমি ম্যাথটা কিন্তু বের করতে পারবা, এই হিসাব করে এখান থেকে যে অ্যান্সারটা আসবে এটা হচ্ছে কতটুকু হয়, এটা থেকে তুমি হচ্ছে এটা থেকে এটা মাইনাস করে দিবা, ঠিক আছে। মাইনাস করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে রেজাল্ট। খুব সম্ভবত এটার অ্যান্সার কত হয়, 550 হয় কি, আমি জানি না। ওকে,
এটা আশা করি বুঝতে পারছি। এরপর একটা বলছে কেপলারের তৃতীয় সূত্রের অপর নাম কি? কেপলারের তৃতীয় সূত্র কোনটা? কেপলারের তৃতীয় সূত্র হচ্ছে এই যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, তাই না? এটা কি কেপলারের তৃতীয় সূত্র না? তো কেপলারের তৃতীয় সূত্রের এখানে প্রথমে কি আছে? টি আছে। টি মানে কি? আবর্তনকাল। তাহলে এটা কি আবর্তনকালের সূত্র? তো আবর্তনকালের সূত্র হচ্ছে তৃতীয় সূত্রটা। ঠিক আছে, ওকে। এরপর একটা বলছে পৃথিবীতে মুক্তিবেগের মান কত? এটা কি নতুন করে আমি দেখাই দিব? দেখো এইখানে একটা জিনিস, একটা মজার একটা কাহিনী খেলছে অনেকেই, মানে এই আচ্ছা এখানে একটা জিনিস ভুল করছে। এখানে হচ্ছে ইনভার্স 2 দেওয়া উচিত ছিল। এখানে মানে পরীক্ষার হলে তোমাকে কি করতে পারে, টেস্ট করবে এইভাবে। প্রথমে দিল 11.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে দিল 11.2 ইন্টু মিটার পার সেকেন্ড 1 দিল। ঠিক আছে, তো তোমার অনেকে হয়তো 11.2 দেখে সরাসরি এটা অ্যান্সার দাগাই দিবা, পরে দেখবা যে আমি তো ভুলটা দাগাই ফেলছি, এটা তো মিটার পার সেকেন্ড তো এখানে আছে। পরে আবার কি করবা, তোমার অপশন যেটা দাগাইছিলা এই যে থুতু দিয়ে ঘষে ঘষে আরেকটা অ্যান্সার দিবা, কিন্তু আলটিমেটলি কোনো নাম্বার তুমি পাবা না। সো বি কেয়ারফুল, এককগুলা খুব ভালো মতো খেয়াল রাখবা পরীক্ষায়। ওকে, বলছে একটি প্লেন সমবেগে খাড়া উপরের দিকে উঠতেছে, প্লেনটির ত্বরণ কত? দেখো কি বলছে, সমবেগে। তো যেখানেই সমবেগ সেখানেই জি এর মান কত, বা জি অথবা এ অথবা যাই বলো, সমবেগ মানেই হচ্ছে 0। তার মানে প্লেনটির ত্বরণ কোথায় আছে? 0-তে আছে। প্লেনটির ত্বরণ কত? 0-তে আছে। অনেক জায়গায় -g দেওয়া, তো মানে বেশি অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, এটা মানে লজিক্যাল বেশি। অনেক জায়গায় -g দেওয়া, ওইটা অ্যান্সার দিও না। ঠিক আছে, ওকে। এরপর বলছে একটি সরল দোলকের আচ্ছা এরপর অধ্যায়ে আমরা চলে আসছি। একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি 100 সেন্টিমিটার এবং দোলনকাল 2 সেকেন্ড, বলছে কার্যকর দৈর্ঘ্য যদি 64 সেন্টিমিটার হয় তাহলে দোলনকাল কত হবে? তাহলে আমরা হিসাবটা করি কিভাবে? দোলনকালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক টি ইকুয়াল কি 2π√L/g। তাহলে টি এর সাথে সম্পর্ক কি? টি সমানুপাতিক √L। তাহলে এই যে আমাদের সম্পর্ক হচ্ছে T1/T2 হচ্ছে √L1/L2। এখন আমাদের বের করতে হবে T1টা। T1 যদি আমি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? √L1/L2 ইন্টু T2। আচ্ছা, তো T1টা আমরা বের করব, তাহলে L1 কোনটা? যারটা বের করতেছে তারটা, এটা হচ্ছে উপরে হচ্ছে 64 ভাগ হচ্ছে L2 কত? 100 সেন্টিমিটার, উপরে হচ্ছে √, ইন্টু T2 কত? T2 হচ্ছে 2 সেকেন্ড। এখন তুমি হিসাব করো কত আসে। 64 এটা রুট করলে এটা হয় হচ্ছে 8, এখানে হচ্ছে 10, আর এখানে হয় 2। তাহলে এটার মধ্যে 5 বার যায়, 5 8-এর মধ্যে কয়বার যাবে? 5 8-এর মধ্যে 5 × 80, তার মানে 1.6 হবে আমাদের অ্যান্সার। 1.6 সেকেন্ড। তাহলে 1.6 সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 27 নাম্বার বুঝছো? ওকে, হ্যাঁ অনেকেই সবার আগে অ্যান্সার দিছে। এরপরের অ্যান্সার ম্যাথে আমরা চলে যাই। এরপরের ম্যাথটা কি বলছে? একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 35। আচ্ছা, এটা 35 না, এটা হচ্ছে 3 সেকেন্ড। অ্যাকচুয়ালি 3 সেকেন্ড হলে প্রথমটির দোলনকাল কত হবে? এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এখানে জাস্ট দোলনকাল, এই যে দোলনকাল চাইছে, এখানেও দোলনকাল চাইছে। এইখানে জাস্ট বলে দিছে যে একটার দৈর্ঘ্য অপরটার দ্বিগুণ। ঠিক আছে, তার মানে হচ্ছে L1/L2, ওইখানে জাস্ট 1/2 দিয়ে দিবা। ঠিক আছে, এখান থেকে অ্যান্সার চলে আসবে। আমি এটা করে দিব না, এটা তোমাদের কাজ। বলছে একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে এর দোলনকাল কি হবে? পৃথিবীর কেন্দ্রে, তো পৃথিবীর কেন্দ্রে মনে রাখবা, পৃথিবীর কেন্দ্রে এই যে এই জায়গাটায় জি এর মান হচ্ছে 0। তো জি এর মান যদি 0 হয়, দোলনকাল টি ইকুয়াল হচ্ছে 2π√L/g। তো জি এর মান, এটা কি সমীকরণের নিচের অংশ, তাই না? তো জি এর মান যদি 0 হয়, তার মানে সামথিং বাই 0 ইকুয়াল কি ইনফিনিটি, তার মানে হচ্ছে অসীম। এটা অসীম দিয়ে তুমি যারাই গুণ করো অসীমই হয়ে যাবে না? তার মানে এখানে টি ইকুয়াল কি হচ্ছে? অসীম হচ্ছে, তাই না? টি ইকুয়াল অসীম হচ্ছে।
তাহলে দোলনকাল কি হবে? অসীম হবে। দোলনকাল অসীম হওয়া মানে কি? দোলনকাল অসীম হওয়া মানে হচ্ছে এই যে ববটা আর ঘুরতেছে না, সে এক জায়গায় স্থির। স্থির মানেই হচ্ছে সে বিস্তার পর্যন্ত যাইতেছেও না, আসতেছেও না। তার মানে হচ্ছে তার দোলনকাল সারা জীবনই অমনিই থাকবে। ঠিক আছে? মানে তার অনন্তকাল লেগে যাবে, কিন্তু সে একবার দোল দিতে পারবে না। ঠিক আছে? ওকে, এরপরেরটা বলছে পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে। কি বলছে? পর্যায়কাল দ্বিগুণ করতে হলে। তো এই টাইপের ম্যাথ আসছে, পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের সরি, এই যে পর্যায়কাল আর দৈর্ঘ্য এটার সাথে একটা সম্পর্ক। তার মানে তুমি মনে রাখবা এই যে টি কে এন গুণ করলে এল কত গুণ হবে। টি কে যদি তুমি এন গুণ করো, এল কে কত গুণ করতে হবে বলো তো? স্কোয়ার গুণ। তার মানে হচ্ছে এন স্কোয়ার ইন্টু এল গুণ করতে হবে। ঠিক আছে? এল প্রায়। আবার এল কে এন গুণ করলে তুমি কি করতেছো? এল কে কার্যকর দৈর্ঘ্যকে তুমি যদি 5 গুণ বা 2 গুণ বা 4 গুণ যত গুণই করো না কেন, তাহলে ওইখান থেকে পরিবর্তিত যে পর্যায়কাল সেটা কত হবে বলো তো? √n ইন্টু টি, এটা হবে। ঠিক আছে? এখন তুমি বলো এই সূত্র অনুযায়ী, এই শর্টকাট অনুযায়ী এই ম্যাথের অ্যান্সার কত? পর্যায়কাল দ্বিগুণ করছো, তার মানে এই টি কে এন গুণ করছো না? টি কে যদি এন গুণ করো, সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? দৈর্ঘ্য দ্বিগুণ করছো, তার মানে হচ্ছে আমাদের এল প্রাইম কত হবে বলো তো? এন স্কোয়ার। এন স্কোয়ার, এন মানে হচ্ছে 2, 2 দুগুণে 4, তার মানে হচ্ছে এই 2 স্কোয়ার ইন্টু এল, তার মানে হচ্ছে 4l। ঠিক আছে? তোমার হচ্ছে 4 গুণ করতে হবে। তো বৃদ্ধি করলা, 4 গুণ করলা, এইভাবে তোমার ম্যাথ করতে হবে। মানে বাকিগুলো এইভাবেও কিন্তু ম্যাথ আসে। আরেকটা জিনিস মনে রাখবা, তোমাদের সরল দোলকের এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সরল দোলকের যে সূত্রটা, এই সূত্র থেকে ম্যাথ। ঠিক আছে? এই সূত্র থেকেই একটা ম্যাথ ইনশাল্লাহ তুমি পাবা সরল দোলক থেকে। ওকে, বলছে একটি সেকেন্ডে, আচ্ছা একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 2.25 গুণ বৃদ্ধি করা হয়, তবে দোলকটির দোলনকাল কত হবে? দেখো এটা অনেক জায়গায় আসছে, বাকৃবিতে আসছে, তারপরে হচ্ছে ওটাকে কি বলে, এটা জানি কোন বিশ্ববিদ্যালয়, নাম ভুলে গেলাম। ওকে, প্যারা নাই। দেখো তো বলছে যে দোলনকাল কত হবে। তো দোলনকাল চেঞ্জ হয়েছে কার সাথে বলতো? দোলকের দৈর্ঘ্যের সাথে। ঠিক আছে? দোলকের দৈর্ঘ্যের সাথে। তাহলে তুমি দোলকের দৈর্ঘ্য যদি 2.25 গুণ বৃদ্ধি করা হয়, তাহলে তোমার দোলকটির দোলনকাল কত হবে। ওকে, তো দোলকের দোলনকাল কত হবে এটা দেখলে একটু বুঝো। তুমি এইখানে অ্যাকচুয়ালি দোলকের দৈর্ঘ্য যেটা, সেটা অ্যাকচুয়ালি তুমি কি করছো এটা তোমার বুঝতে হবে। তো তোমার প্রথমে দোলকের দৈর্ঘ্য ছিল 1, সেখান থেকে কি করছো তুমি? 2.25 গুণ করছো। তার মানে এখানে কত গুণ করছো তুমি? 2.25 মানে কত গুণ? আচ্ছা, আমরা সরাসরি সূত্র দিয়ে ম্যাথ করার চেষ্টা করি। আমরা সূত্র কি শিখছিলাম? যে এল কে যদি এন গুণ করা হয়, তাহলে টি ইকুয়াল √n ইন্টু টি। তাহলে এখানে তোমার কি হয়েছে? দোলকের দৈর্ঘ্য যদি এত গুণ করা হয়, তার মানে তোমার এই যে পরিবর্তিত দোলনকাল টি প্রাইম ইকুয়াল কত হবে বলতো? √2.25 ইন্টু টি। টি মানে হচ্ছে কত? টি মানে হচ্ছে তোমার দোলকটির হচ্ছে দোলনকাল কত হবে। তো দোলনকাল দেখো একটু বলছে সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের দোলনকাল হয় হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে টি এর মান। এখন বলো √2.25 মানে কত? √2.25 মানে হচ্ছে 1.5 ইন্টু 1.5 যদি করো তুমি, তাহলে কত হয় বলো তো? 15 হয় হচ্ছে 250 না? 250 হয়। তোমার 2 ঘর পরে 0, তার মানে হচ্ছে সরি 250 225,
ওকে, তো 15 225, 2 ঘর পরে শূন্য, তারপরে হচ্ছে 2.25 হচ্ছে 1.5 এর রুট, তাই না? অথবা সরি 1.5 এর স্কোয়ার, তার মানে 2.25 কে যদি রুট করো এখান থেকে পাবা হচ্ছে 1.5 ইন্টু 2, তার মানে রেজাল্ট কত? 3 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। দেখছো? তো তুমি যখন মনে হবে যে তুমি খেয়ে হারাই ফেলছো, তোমার অ্যান্সার হয়তো মিলতেছে না, অথবা তোমার মনে হতে পারে যে আচ্ছা এই টাইপের ম্যাথটা একটু অন্যভাবে দিছে, তখনই তুমি দেখবে যে শর্টকাটে অ্যাকচুয়ালি কি আছে তুমি ওইভাবে অ্যাপ্লাই করতে পারতেছো কিনা। তোমার সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এত গুণ, তার মানে এটা হচ্ছে এন এর মান দেওয়া আছে, তুমি ওই অনুযায়ী এন গুণ কত গুণ হয়, দোলনকাল কত হবে, ওই অনুযায়ী তুমি অ্যান্সার বের করে ফেলো, অ্যান্সার চলে আসবে। এরপর বলছে একটি সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোন কণার বিস্তার যদি 3 সেন্টিমিটার হয়, বিস্তার এ 3 সেন্টিমিটার এবং সর্বোচ্চ বেগ যদি 6.24 সেন্টিমিটার পার সেকেন্ড হয়, তাহলে কণাটির পর্যায়কাল কত সেকেন্ড? তোমার কি বের করতে বলছে? পর্যায়কাল। তো মনে রাখবা আমাদের এখানে কি দেওয়া আছে? সর্বোচ্চ বেগ। সর্বোচ্চ বেগ মানেই হচ্ছে কি ভি ম্যাক্স। তো ভি ম্যাক্স মানে কি? ওমেগা এ না? ভি ম্যাক্স মানে কি? ওমেগা এ। তো ভি ম্যাক্স মানে যদি ওমেগা এ হয়, আমার এখানে ভি ম্যাক্স তো দেওয়াই আছে 6.24 ওমেগা ইন্টু এ, এর মান কত? 3। তো 3 দিয়ে এটাকে ভাগ করে দাও, ইকুয়াল কি? ওমেগা, তাই না? ওমেগা না? আচ্ছা, তো ওমেগা, ওমেগা ইকুয়াল হোয়াট? ওমেগা ইকুয়াল হচ্ছে 2π/টি, তাই না? তো পর্যায়কাল বের করতে বলছে, এই টিটা এই পাশে আসবে, 6.24 এই পাশে যাবে, তো তার মানে হচ্ছে আমরা টি ইকুয়াল লিখি। টি ইকুয়াল কি হবে বলতো? 2π/3 ভাগ হচ্ছে 6.24। আচ্ছা, এই যে দেখো, এই 2 দিয়ে 6.24 কে ভাগ দিলে কি হয়? 6.24 কে ভাগ দিলে হয় হচ্ছে 3.12। 3.12 বা 3.1314 বা 3.1 যদি দেখো, পাই এর মান কত? 3.1416, তাই না? তার মানে হচ্ছে পাই আর এটার মান অ্যাকচুয়ালি সমান। তার মানে তোমার দোলনকাল হচ্ছে কয় সেকেন্ড বলো তো? 3 পয়েন্ট সামথিং হবে। খুবই, যদিও এখানে অ্যাকুরেট মান না, এই কারণ হচ্ছে খুবই সামান্য একটা মান থাকবে, ঠিক আছে? তো সামান্য মানটা হচ্ছে তোমার এই যে 3.02। আমাদের রেজাল্ট হবে কত? 32-এর 3.02। 32টা বুঝতে পারছো তোমরা? 32 নাম্বারের অ্যান্সার। 32-এর অ্যান্সার কিভাবে আসলো তোমরা কি বুঝতে পেরেছো? জানাও। ওকে, যদি বুঝে থাকো তাহলে আমরা এর পরের ম্যাথে চলে যাই। বলছে কে ধ্রুবক বিশিষ্ট কোনো বস্তু এ বিস্তার নিয়ে, আচ্ছা এ বিস্তার নিয়ে, এখানে এটা হচ্ছে এ বিস্তার, বিস্তার নিয়ে ছন্দিত স্পন্দনে দুলতে থাকলে, মানে সরল ছন্দিত স্পন্দন আর কি, তার মোট যান্ত্রিক শক্তি কত হবে? যান্ত্রিক শক্তি বা মোট গতিশক্তি, সরি মোট শক্তি। তো মোট শক্তি ই ইকুয়াল হচ্ছে তোমাদের হাফ কে এ স্কোয়ার। যদি বলে বিভব শক্তি কত? বিভব শক্তি হয় হচ্ছে বিভব শক্তি ইপি ইকুয়াল হয় হচ্ছে তোমাদের হাফ কে এক্স স্কোয়ার, এবং গতি শক্তি যেটা ইকে হয় হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? এটা হচ্ছে বিভব শক্তি, এটা হচ্ছে গতি শক্তি, এটা হচ্ছে মোট শক্তি। তো এখানে মোট শক্তি যেহেতু বলছে মোট যান্ত্রিক শক্তি, তাহলে হাফ কে স্কোয়ার হবে অ্যান্সার। ওকে, এরপরে বলছে যে একটি সরল দোলকের ফাঁপা দোলক, ফাঁপা দোলক পিণ্ডকে পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে, কি করলে? পারদ দিয়ে অর্ধপূর্ণ করলে এর দোলনকালের কি ঘটবে? তো এই জিনিসটা একটু বুঝার জিনিস, ঠিক আছে? আমাকে একটু বলো তো 34-এর অ্যান্সার কি হবে? তোমাদের থেকে এই অ্যান্সারটা আমি নিই। 34-এর অ্যান্সার কি হবে?
আচ্ছা, আচ্ছা বলতেছো যে বৃদ্ধি পাবে। আচ্ছা, বৃদ্ধি কেন পাবে এটা একটু আমাদের একটু জানা দরকার। দোলনকাল বৃদ্ধি কেন পাবে? দেখো, বলছে কি যে অনেকে হয়তো বুঝে না, যারা বুঝছো খুবই ভালো। এই যে যখন তুমি তোমার এটা হচ্ছে তোমার ববটা বা ধরো তোমার হচ্ছে কি গোলকটা বা দোলকটা, এই দোলকের যখন তুমি ফাঁকা অবস্থায় আছে তখন এই দোলকের যে ভর কেন্দ্র এটা কোথায়? ঠিক মাঝখানে। তো আমাদের এই দূরত্বটা বা এল এর মানটা কই থেকে নেওয়া হয়? ভর কেন্দ্র থেকে নেওয়া হয়। ঠিক আছে? তো যখন তুমি অর্ধেক পারদ দিয়ে পূর্ণ করবে, আর পারদের ভর যেহেতু খুবই অল্প জায়গার মধ্যে অনেক বেশি হয়, তো এই কারণে তুমি অর্ধেক জায়গা পূর্ণ করাতে এই নিচের অংশের ওজন অনেক বেড়ে যাবে। তো আলটিমেটলি ভর কেন্দ্রটা এখান থেকে শিফট হয়ে নেমে যাবে এইখানে। ঠিক আছে? তাহলে তোমার ভর কেন্দ্র কি হলো? নেমে গেল। ভর কেন্দ্র নেমে যাওয়াতে আমাকে বলো এখান থেকে এই দূরত্বটা কি একটু বেড়ে গেছে না? তো দূরত্ব বাড়া মানে কি? এটার মান বেড়ে গেছে, এল এর মান বেড়ে গেছে। তো এল এর মান বেড়ে যাওয়াতে আমাদের কি হবে বলতো? আমাদের যেহেতু টি এর সাথে এল এর সম্পর্ক কি? রুট ওভার এল, তাহলে সমানুপাতিক সম্পর্ক, যেহেতু এটার মান বাড়লে এটার মানও বাড়বে। তার মানে হচ্ছে কি হবে বলতো? আমাদের দোলনকাল কি হবে? দোলনকাল বৃদ্ধি পাবে। এই প্রশ্নটাই যদি অর্ধপূর্ণ না বলে যদি বলতো যে পূর্ণ করলে, যদি তুমি ফুল পূর্ণ করে দিতা তখন কাহিনী কি হইতো? যদি তুমি পুরাটা পূর্ণ করো তাহলে যেটা হবে যে তুমি পারদ দিয়ে পুরোটাই পূর্ণ করছো। ঠিক আছে? পারদ দিয়ে পুরোটাই পূর্ণ করাতে আমার পার্থক্য কি হলো? কোনো পার্থক্যই না। কারণ কি? যেহেতু পুরাটাই পূর্ণ, ভর কেন্দ্র কোথায় থাকবে? যে পুরাটা মিলেই যেহেতু ভর আছে, ভর কেন্দ্র আলটিমেটলি আগের জায়গায় থাকবে। ঠিক আছে? তাহলে যদি পূর্ণ করে বলে তাহলে আমাদের কোনো পরিবর্তন হবে না। যদি অর্ধপূর্ণ বলে তাহলে আমাদের কি হবে বলতো? এই দোলনকাল বাড়বে। ঠিক আছে? দোলনকাল বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছো। ওকে, বুঝে থাকলে আমরা হচ্ছে এর পরের চ্যাপ্টার এবং লাস্ট টপিকে যাই। বলছে স্থির চাপে কোনো তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। বলছে কি যে স্থির চাপে কোন তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগের বেগ, তার মানে হচ্ছে তোমার চাইছে কি যে চাপ যখন স্থির, ঠিক আছে, চাপ যখন স্থির তখন তোমার হচ্ছে এই যে মূল গড় বর্গবেগ মানে হচ্ছে কি আরএমএস বেগ, তাই না? আরএমএস বেগ, সিআরএমএস। এই সিআরএমএস বেগটা কখন অর্ধেক হবে এটা চাইছে। তো তোমরা বলো যে এই যে সিআরএমএস এটা ইকুয়াল কি জানো বলো তো? রুট ওভার 3RT বাই হচ্ছে এম। তাহলে আমাদের সম্পর্কটা কি? এই সিআরএমএস সমানুপাতিক কি বলতো? রুট ওভার টি। তাহলে তাপমাত্রার সাথে কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, তাহলে আবার বলছে যে তুমি কি করলা, তোমার যদি এটা যদি অর্ধেক হয়ে যায়, ঠিক আছে, অর্ধেক কোন তাপমাত্রায় অর্ধেক হবে? কোন তাপমাত্রায় অর্ধেক হবে জানতে চাইলে আমাদের কি করতে হবে? C1/C2 ইকুয়াল কি হবে? রুট ওভার T1/T2 হবে। তাহলে এখান থেকে আমরা যদি C1টা বের করতে চাই, রুট ওভার T1/T2 ইন্টু হচ্ছে C2। এখন হচ্ছে তুমি মান বসাও T1/T2। এখানে আমরা বের করতেছি C1, তার মানে হচ্ছে T1টা পরিবর্তিতটা কি? অর্ধেক। কি বলছে? কোন তাপমাত্রায়? প্রমাণ তাপমাত্রার অর্ধেক। তার মানে যেটা নতুন যেটা বের হয়েছে সেটা কি অর্ধেক হবে। সেটা যদি অর্ধেক হয় তার মানে হচ্ছে উপরে 1 নিচে হচ্ছে 2, হচ্ছে রুট ওভার হাফ ইন্টু C2। C2 এর মান কত? C2 এর মান, আচ্ছা বলছে প্রমাণ তাপমাত্রা যাবে, তার মানে হচ্ছে প্রমাণ তাপমাত্রার চাপ হচ্ছে কত? 273 কেলভিন। এখন তুমি ওইভাবে হিসাব করো, কত হবে বলো? যেহেতু এটা কোন তাপমাত্রায় অর্ধেক হবে বলছে, তাহলে অবশ্যই এই তাপমাত্রাটা কি হবে? কমবে, তাই না? তাপমাত্রা অবশ্যই কমবে। তো তাপমাত্রা কমলে
দেখো 1/√2, রুটের মান কত 1.41 ইন্টু হচ্ছে 273, 273কে 1/4 দিয়ে, সরি 1.41 দিয়ে তোমার ভাগ করতে হবে। ভাগ করে যেটা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? ও শিট, সরি সরি, আমার এখানে বলছে তাপমাত্রা বের করতে। আমি এখানে কি করলাম, আমি তো তাপমাত্রা বের করিনি। আমি তো হচ্ছে মানে আরএমএস বেগ তাপমাত্রা অর্ধেক ধরে ফেলছি। সরি, তাপমাত্রা বের করতে বলছে। যেহেতু তাপমাত্রা বের করতে বলছে, আমার সম্পর্কটা হচ্ছে যে সি সমানুপাতিক যেহেতু √টি, তাহলে যে সি স্কোয়ার সমানুপাতিক টি হবে। তো এখান থেকে আমি বের করতে পারবো T1/T2 ইকুয়াল হচ্ছে C1/C2 এর হোল স্কোয়ার। ঠিক আছে? এখন এইখান থেকে আমরা বের করতে পারবো। এখান থেকে আমরা বের করবো T1 যদি বের করি, তার মানে হচ্ছে C1/C2 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে T2। তো আমরা হচ্ছে এই যে C1/C2, C1টা হচ্ছে আমরা এটা কি হবে, অর্ধেক হয় যেহেতু, তার মানে 1/2 মানে হচ্ছে স্কোয়ার ইন্টু T2 আমাদের তাপমাত্রা কত ছিল, 273 কেলভিন ছিল। এখন হচ্ছে ভাগ করি 1/4 ইন্টু 273, 4 27-এর মধ্যে 4 সাথে 28, 4 6 24, তার মানে হচ্ছে 6, আর হচ্ছে 3 3 9, 4 4 32, তার মানে হচ্ছে 68 সামথিং, 68 সামথিং হচ্ছে এই যে এখানে আছে, রেজাল্ট হচ্ছে 68। ঠিক আছে? ওকে, আমার হচ্ছে একটু মাথা কাজ করতেছিল না। ঠিক আছে? পরীক্ষা হলেও তোমার এগুলো হবে যে তুমি মানে চাইছে একটা, তুমি বের করে রাখছো আরেকটা। তো এটা করলে তো আর হবে না। তারপর তাপমাত্রা বের করতে বলছে, তোমার তাপমাত্রাই বের করতে হবে। ঠিক আছে? ওকে, এরপর বলছে যে স্থির কোনো গ্যাসের তাপমাত্রা এবং আয়তন যথাক্রমে 30 ডিগ্রি এবং 10 লিটার। তাপমাত্রার আয়তন কত গুণ হবে? আচ্ছা, এটা কি বলছে? স্থির কোনো গ্যাসের তাপমাত্রা ও আয়তন যথাক্রমে, এটা হলে তাপমাত্রা, আচ্ছা এইখানে এই কোশ্চেনটা খুব সম্ভবত একটু এখানে দাঁড়াও, এই কোশ্চেনটা আমি দেখে নিই যে এখানে অ্যাকচুয়ালি কি ছিল, ভুল করলো কোথায়। ভুল তো করার কথা না। আচ্ছা এখানে, আচ্ছা কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা এখানে কি ভুল করছে। কোশ্চেনটা এখানে বলছে, এত ভালো কথা বলছে, তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যদি দ্বিগুণ করো, সেলসিয়াস স্কেলে দ্বিগুণ করলে, তুমি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা যদি দ্বিগুণ করে দাও তাহলে আয়তন কত গুণ হবে, এটা হচ্ছে চাইছে তোমার কাছে। ঠিক আছে? তো তোমার দেখতে হবে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ছিল 30, তুমি তাপমাত্রা বানাইলা কত, 30 গুণে 60, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 303 কেলভিন। আর তুমি 60 ডিগ্রি সেলসিয়াস বানাইছো মানে কত, 3 3 3 333 কেলভিন হবে, তাই না? 333 কেলভিন হবে। তাহলে এই যে 303 কেলভিন আর 333 কেলভিন, এটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তোমার বলছে আয়তনের সাথে সম্পর্ক কত হবে, আয়তন কত গুণ হবে। তাহলে তুমি সুন্দর করে জানো তুমি তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক, তার মানে হচ্ছে V1/T1 ইকুয়াল হচ্ছে V2/T2, তাই না? V1/T1 ইকুয়াল V2/T2। তোমার লাগবে কত, তোমার লাগবে হচ্ছে আয়তন কত গুণ হবে। তো এই যে V2/V1 ইকুয়াল কত হবে, T2/T1 হবে। এটা হচ্ছে তোমার লাগবে T2/T1 কত, 333 ভাগ হচ্ছে 303, তাই না? তো তুমি যদি এটাকে সুন্দর করে
ভাগ করো, তাহলে তুমি যেটা পাবা এখান থেকে, আচ্ছা হ্যাঁ, এখান থেকে রেজাল্ট আসে কত, 1.1 আসে, এখান থেকে রেজাল্ট আসে 1.1 আসে রেজাল্ট। বুঝতে পারছো আশা করি? এই যে ভাগ করলো 333 কে যদি 300 দিয়ে ভাগ করো তাহলে যে 1.1 সামথিং এটাই তো আসবে রেজাল্ট। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এটা বুঝলাম কিভাবে, বলছে স্থির চাপে, এখানে স্থির চাপ আছে, তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক দিছে। বলছে তাপমাত্রা যদি দ্বিগুণ করো, কোথায়, সেলসিয়াস স্কেলে দ্বিগুণ, সেলসিয়াস স্কেলে দ্বিগুণ করা মানে হচ্ছে 30 থেকে 60 ডিগ্রি হবে। তো 60 ডিগ্রি মানেই হচ্ছে 333 কেলভিন। তো এই যে 333 কেলভিন আর 303 কেলভিনের মধ্যে দিয়ে তোমার ওইখান থেকে আয়তনের পার্থক্য কত সেটা বের করতে বলছে। 1.1 হয় এখানে। ওকে, এরপরে বলছে নিয়ন গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত হবে। নিয়ন গ্যাসের ক্ষেত্রে, নিয়ন কি, একটা এক পরমাণু গ্যাস, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে নিয়ন, এই যে গামার মান কত হবে, এটা না 1.67 হবে। তার মানে হচ্ছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.67, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.4 এবং ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.33 হবে আমাদের রেজাল্ট, তাই না? ওকে, এবার বলছে যে তিনটি গ্যাসের অণুর বেগ যথাক্রমে এত 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 হইলে তাদের মূল গড় বর্গবেগ কত হবে। তো তিনটা গ্যাস যখনই এরকম দেখবা যে তিনটা বেগ দেওয়া আছে এবং এদের সিআরএমএস চাইছে, তাহলে কত হবে, এই যে এদের মাঝামাঝি যে মানটা আছে এখানে 25 আছে, 30 আছে, 35 আছে, এদের মধ্যে মাঝামাঝি মানকে 30, এই 30-এর একটু বেশি, হালকা বেশি হবে আমাদের রেজাল্ট। তো 30-এর হালকা বেশি কোনটা, এটা। আর এটার অ্যাকচুয়াল নিয়ম কোনটা, অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে এরকম যে এই যে সুন্দর করে √25 এর স্কোয়ার প্লাস 30 এর স্কোয়ার প্লাস কত 35 এর স্কোয়ার ভাগ হচ্ছে 3। এটা হচ্ছে মেন সূত্র। কিন্তু এইভাবে তুমি যখনই অ্যান্সার করবা তখনই মোটামুটি এই যে মাঝামাঝি যে মানটা আছে এটার একটু বেশি তুমি রেজাল্ট পাবা। তো এখানে 30-এর কাছাকাছি মান এটাই আছে। এরপরেরটা দেখো, বলছে যে স্থির চাপে কত তাপমাত্রা একটি গ্যাসের অণুর গড় বর্গবেগের মূল স্বাভাবিক তাপমাত্রা চাপের আচ্ছা দ্বিগুণ হবে। এর আগে বলছিল কি, এর আগে বলছিল যে অর্ধেক হবে, এখন বলছে মানে দ্বিগুণ হবে। তো অ্যান্সারটা হচ্ছে তুমি বুঝতেই পারতেছো, সেম ভাবে আমাদের ম্যাথটা করতে হবে। ঠিক আছে, গড় এই যে বর্গবেগের দ্বিগুণ, তার মানে হচ্ছে C1/C2 ইকুয়াল হচ্ছে √ওভার না, আমাদের হচ্ছে যে T1/T2 দিতে হবে, T1/T2, তাহলে কি হবে C1/C2 এর হোল স্কোয়ার হবে। আমাদের লাগবে কি T1 যদি বের করি তাহলে C1/C2 দ্বিগুণ হবে, তার মানে হচ্ছে 2/1 স্কোয়ার ইন্টু T2 কত আসবে 4 ইন্টু T2, 4 ইন্টু T2, T2 কত ছিল 273। এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে 1092। এই ক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের 1092। বুঝতে পারছো আশা করি। এখানে কি বলছে, বর্গবেগের দ্বিগুণ হবে, আগেরটা বলছিল কি এই যে অর্ধেক হবে। ঠিক আছে, তো অর্ধেক আর দ্বিগুণ দুইটার মধ্যে পার্থক্য কোথায় বুঝতেই পারতেছো। আর এই লাস্ট ম্যাথ আমাদের বলছে গ্যাসের অণুর ক্ষেত্রে একটি অণুর গতিশক্তি হলো, বলছে কি গ্যাসের অণুর, আচ্ছা একটি অণুর, গ্যাসের একটি অণুর গতিশক্তি হবে কত, একটি অণুর গতিশক্তি। আচ্ছা এখান থেকে তোমার কি মনে হয় অ্যান্সার কোনটা হইতে পারে? এটা অ্যান্সার হচ্ছে যে 3/2 কেটি, 3/2 কেটি। এই কেটাকে, এটা হচ্ছে ওই যে বোঝম্যান ধ্রুবক, ঠিক আছে, আর হচ্ছে 3/2 কেটি। আর এখানে যদি একটি অণু না দিয়ে এক মোলের জন্য বলতো, একটি অণু না দিয়ে যদি একটি মোলের জন্য বলতো তাহলে কত হইতো, তখন হইতো 3/2 RT। ঠিক আছে, এক মোলের জন্য, এটা হচ্ছে মোল, এক মোল, এটা হচ্ছে এক অণু। আর যদি বলে যে গড় গতিশক্তি কত, কি গড় গতিশক্তি, গড় গতিশক্তি থাকলেও আমাদের এটা হবে। ঠিক আছে, গড় গতিশক্তি, অণুর গড় গতিশক্তি চাইলেও আমাদের 3/2 কেটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি তোমাদের আজকের জিনিসপত্র। এখন বলতে পারো যে ভাইয়া মাঝখানে গাঠনিক মানে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা নাই, ওই চ্যাপ্টারের কোশ্চেন আমি ইচ্ছা করে রাখি নাই। কারণ কি, কারণ ওইখান থেকে তোমাদের মোটামুটি কি আসতে পারে, ইয়ং এর জিনিসপত্র আসতে পারে। তুমি কোশ্চেন ব্যাংকটা খুলে দেখবা তেমন খুব বেশি ম্যাথ আসে নাই।
যেগুলো আসছে আসছে অবশ্যই আসছে, আগে অনেক ম্যাথ আসতো না, ওইখান থেকে জ্ঞানমূলক আসতো বেশি। এবং ওই অধ্যায়ের যে পাঠটুকু তোমাদের বাদ দেওয়া হয়েছে ওইখান থেকেই ম্যাথ আসতো অনেক বেশি। ঠিক আছে, এরপরেও ওই চ্যাপ্টারের জন্য তোমাদের কি পড়তে হবে, যে গাঠনিক পদার্থবিজ্ঞানে সরি গাঠনিক ধর্ম যে ইয়াটা আছে, এটার জন্য তোমরা প্রথম পার্ট থেকে খুব বেশি কিছু পড়ার দরকার নাই। ঠিক আছে, ওগুলা তেমন কিছু আসে না, তোমাদের লাগবে জ্ঞানমূলকের জন্য কিছু লাগবে, পৃষ্ঠ টানের জ্ঞানমূলক পড়বা, আর হচ্ছে স্পর্শকোণ এই পার্টটা পড়ে ফেলবা। ঠিক আছে, আর আজকের ক্লাসে আমি যতগুলা এমসিকিউ তোমাদের সলভ করাইছি, এই প্রত্যেকটা এমসিকিউ আলাদা আলাদা টপিকের আলাদা আলাদা কনসেপ্টের। এখানে 40টা কোশ্চেন সলভ করাইছি, 40টা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। এই 40টা কনসেপ্ট থেকেই ইনশাল্লাহ তোমরা অনেকগুলা কনসেপ্ট তোমার পরীক্ষায় কমন পাবা। ঠিক আছে, এর বাইরেও তোমাদের যেহেতু কৃষিতে জ্ঞানমূলক কোশ্চেন আসে অনেক বেশি, অনেক বেশি বলতে বিগত 2-1 সালে হয়তো কম আসছে, কিন্তু এর আগে কিন্তু আগে আসতো। সো কিছু জ্ঞানমূলকও থাকবে, দেখা যাবে 20টার মধ্যে 3-4-5টা জ্ঞানমূলক প্রশ্ন দিতে পারে। এই জন্য তোমাদের জ্ঞানমূলক পড়াও কিন্তু জরুরি। তো জ্ঞানমূলকের জন্য তোমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের লাস্টের যে চ্যাপ্টারগুলো আছে ওইখান থেকে জ্ঞানমূলক বেশি আসে, আর ফার্স্ট পেপারের মধ্যে আদর্শ গ্যাস থেকে জ্ঞানমূলক আসে, আর হচ্ছে মহাকর্ষ বিকর্ষ থেকে জ্ঞানমূলক আসে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারগুলো পড়বা। ওকে ওকে, তোমাদের আজকের ক্লাস আমি এইখানেই মোটামুটি শেষ করতেছি। এরপরেও তোমাদের যা যা সমস্যা আছে সেগুলো আমাকে বলতে পারো, আমরা হচ্ছে ক্লাস শেষে এগুলো একটু সলভ করি। বলো। জানাও, কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। কারো কোনো প্রবলেম, কারো কোনো সমস্যা বা কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারো। আমরা হচ্ছে 2-3 মিনিট তোমাদেরকে সময় দিব, এরপর আমরা ক্লাসটা শেষ করব। হ্যাঁ ভাইয়া, ওর মেসেজ আমি দেখছি, দেখে ওকে আমি ব্লক করে দিছি। মেসেজগুলো হচ্ছে একসাথে অনেকগুলো স্প্যাম করতেছে, তো ডিলিট করা আসলে টাফ। প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিলিট করতে গেলে আমার ক্লাস নেওয়া বাদ দিয়ে ওর কমেন্ট ডিলিট করতে হবে। সো ওটা বাদ দিছি, দিয়ে আমি হচ্ছে ওকে মানে ইয়া করে দিছি, ব্যান করে দিছি, কমেন্ট করতে পারবে না আর। ওকে, আচ্ছা, কারো কোনো সমস্যা নাই তাহলে, বা কোনো কিছু জানার নাই? ওকে, আমরা হচ্ছে ক্লাসটা তাহলে শেষ করতেছি। আবারও বলি, তোমাদের সেকেন্ড পেপার নিয়ে আমরা হচ্ছে আগামীকাল তো অবশ্যই আসবো, সেকেন্ড পেপারের উপর ক্লাস হবে। আর হচ্ছে তোমাদের ফিজিক্সের যে কথাটা, ভয় পাওয়ার কিছু নাই, ইনশাল্লাহ প্রশ্ন সহজ হবে। সহজ বলতে বাকৃবির কোশ্চেন মডারেট হয়। গতবার এই যে গত কোশ্চেন যেমন অনেক বেশি সহজ করে ফেলছিল, হয়তো এতটা সহজ হবে না, তবে কঠিনও হবে না, এটা মাথায় রেখো। বাকৃবির প্রশ্ন কখনো মানে আজাইরা কঠিন করে রাখে না। সো তুমি যদি পড়ে থাকো, তুমি যদি প্র্যাকটিস করে থাকো, ইনশাল্লাহ সেখান থেকে দেখা যাবে যে তোমার প্র্যাকটিস ভালো থাকলে 20-এর মধ্যে তুমি 17-18 ইনশাল্লাহ পাবা। ঠিক আছে, এরকম কোশ্চেন তোমাকে করবে। আর যে পড়ে নাই সে হয়তো কম কম পাবে, 7-8-9 এরকম পাইতে পারে। আবার যারা হচ্ছে একেবারেই পড়ে নাই, ঠিক আছে, মানে ফাঁকিবাজি করছে, তারা দেখা যাবে নাম্বার একেবারেই পাবে না, 4-5 ছাড়া পাবে না। মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কোশ্চেন করবে,
তো তোমার হচ্ছে তোমার জানা থাকাটা জরুরি। তোমার যদি জ্ঞান ভালো থাকে, তোমার প্র্যাকটিস ভালো থাকে, তুমি হচ্ছে ভালো মার্ক তুলে তুলে আসতে পারবা। আর যদি না না থাকে তাহলে দেখা যাবে নাম্বার কমবে, ঠিক আছে? সো না ভাইয়া, এই যে একটা কথা বললা যে ভাই আপনাদের তো পাওয়ার আছে, এটা এটা হচ্ছে ভুল কথা। আমাদের কোনো পাওয়ার নাই। এটা এটা কেমন কথা বললা তুমি? এটা কোনো কথা বললা যে এক্সাম পিছান পাওয়ার আছে? এগুলা না। এক্সামটা পুরাটাই নির্ভর করে হচ্ছে স্যাররা কিভাবে চিন্তা করতেছে তার উপর, ঠিক আছে? এখন আমরা স্যারদের স্টুডেন্ট। এখন আমরা গিয়ে স্যারদেরকে অনুরোধ করতে পারি, আমরা বলতে পারি যে আমরা আমাদের এত স্টুডেন্ট, এতগুলা স্টুডেন্ট হচ্ছে আহ, মানে একটু সাফার করবে। এই সাফারটা অবশ্যই আমরা দেখতে পারবো না। এটা নিয়ে কিন্তু স্যারদের সাথে আমরা কথা বলছি অলরেডি। তো কথা বলার পর এরপরে কিন্তু স্যাররা আবার নিজেরা মিটিং করে এরপরে হচ্ছে সিদ্ধান্ত একটা জানানোর কথা। আমি জানি না ক্লাসে ঢোকার পরে জানাইছে কিনা। এরপরেও টিচারদের বলা হয়েছে ভাইয়া। আচ্ছা, এই যে তুমি যে একটা ম্যাথ দিছো অর্পি ভুইয়া, যে ক্যারামের একটি স্ট্রাইক যদি একটি গুটিকে সোজাসুজি আঘাত করেই থেমে যায়, আচ্ছা, আর যদি স্ট্রাইকারের ভর ও বেগ এত হয়, ১০ ১০০ গ্রাম এবং ২০ মিটার/সেকেন্ড হয়, এবং গুটির ভর যদি ২০ গ্রাম হয়, তাহলে কি হবে? আচ্ছা, তাহলে যে জিনিসটা হবে তোমার হচ্ছে ৫ × ৫ 50। তার মানে গুটির বেগ হবে হচ্ছে ৫০ মিটার/সেকেন্ড, ঠিক আছে? ৫০ মিটার/সেকেন্ড হবে। এগুলা এই টাইপের ম্যাথ সলভ করার একটা সুন্দর একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? তুমি জাস্ট দেখবা যে যেইটা হচ্ছে থেমে গেল স্ট্রাইকার, মানে যে তুমি যেই স্ট্রাইক দিয়ে তুমি আঘাত করলা এই যে ছোট গুটিরে, ঠিক আছে? এটার ভর কত ছিল? ১০০ গ্রাম। গতি কত ছিল? ১০ মিটার/সেকেন্ড, তাই না? আর এটার ভর কত ছিল? এটার ভর ছিল হচ্ছে তোমার ২০ গ্রাম। আর গতি ছিল হচ্ছে, আচ্ছা গতিটাই তোমার জানা দরকার। দেখো এইখানে তোমার মেইনলি কি হবে, এটার যে ভরবেগ আছে এই ভরবেগটাই এর মধ্যে গিয়ে পুরাটা অ্যাপ্লাই হবে, তাই না? যেহেতু এটা থেমে গেছে, তাহলে এর ভরবেগ কত ছিল বলো তো? ১০০ × ১০, ১০০০। এই ১০০০ই এইখানে হবে। এই ১০০০কে তুমি যদি ২০ দিয়ে ভাগ করো, তার কত আসবে বলো তো? বলো। ৫ × ৫০। তার মানে এটার অ্যান্সার আসবে হচ্ছে 50, ঠিক আছে? এটা অ্যান্সার দেখে মুখেই বলা যায় এটার অ্যান্সার 50 হবে। ওকে অর্পি, আশা করি তোমার অ্যান্সারটা তুমি পেয়ে গেছো, কিভাবে অ্যান্সারটা করলাম, ঠিক আছে? ওকে, তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করতেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে আবার সেকেন্ড পেপারের ইয়া নিয়ে, ঠিক আছে? সেকেন্ড পেপার নিয়ে। তো কালকেই আসতেছে ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে যা যা ক্লাসে সলভ করাচ্ছি এগুলা এই টাইপের ম্যাথগুলা একটু ভালো মতো দেখো, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলা তোমরা একটু ভালো মতো দেখো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।